বেড পারফরমেন্স কেমন তোমার? আগে কখনো করেছ? নাকি ভার্জিনিটি আছে? নিজের হবু বরের মুখ নিঃসৃত এমন প্রশ্নে বিস্ময় জমে গেল শৈলী। তৎক্ষণাৎ চমকে তাকালো সামনে ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। মনে হলো যেন কানের কাছে কেউ বাজ ফাটিয়েছে। সে কি ভুল শুনল? হতে পারে অবশ্যই ভুল শুনেছে, কিন্তু যখন সামনে বারান্দায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার ঠোঁটে এক প্রকার তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠল, তখনই শৈলী বুঝল না ভুল কিছু শুনেনি সে। ভেতরটা কেমন যেন অস্বস্তিতে গুটিয়ে গেল তার। হাতের আঙুলগুলো নিজের অজান্তেই শক্ত হয়ে মুঠোয় পরিণত হলো। শৈলীর কণ্ঠ যেন নিজেকেই অপরিচিত ঠেকল। মানে? অয়ন বেশ নির্লিপ্ততা জবাব দেয়। জানতে চাচ্ছি তুমি নিজের ভার্জিনিটি রেখেছ কিনা? আজকালকার মেয়েদের উপর তো ভরসা করা যায় না। কণ্ঠে বেশ অবজ্ঞা ফুটে উঠল। চোখের কোণায় পানি জমল শৈলীর। তবে দুঃখের নয়, তাচ্ছিল্যের। ঠোঁট কামড়ে নিজের নিয়তির উপহাস করে বাঁকা হাসল সে। অন্য ঘরে পাত্রের সাথে আলাদা কথা বলতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি যে। আসলে বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়, এটা শৈলী তখনই বুঝতে পেরেছে যখন সে তার বাবাকে নিজের স্বাভাবিক জীবন থেকে হারিয়েছে আর মাকে পৃথিবী থেকে। শৈলী একেবারে অনন্য রূপের অধিকারী নয়, তবে কুৎসিতও বলা যায় না। তার চোখ দুটো গভীর অন্ধকার রাতের মতো, যা প্রতি মুহূর্তে কিছু বলতে চায় তবে শব্দের জন্য অপেক্ষা করে। মুখাবয়বে কোনো এক ধরনের আলাদা বৈশিষ্ট্য, যেমনটা সচরাচর খুঁজে পাওয়া যায় না। ঠোঁটগুলো সজীব এবং মধুর, প্রায় সবসময় হাসি লুকিয়ে রাখত। তবে আজ সেই হাসি ছিল শীতল এবং মুখের গড়ন এক ধরনের অদ্ভুত গম্ভীরতায় আচ্ছন্ন। মসৃণ ত্বক, সুগঠিত শরীর এবং সোজা দাঁড়িয়ে থাকা গঠন তাকে আরও আকর্ষণীয় করে তোলে। তার চুল সোনালি শ্যামলা, কোমর অবধি ছড়িয়ে পড়া। শান্ত কিন্তু শক্তিশালী উপস্থিতি তার, যেন প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, ভেতরেও এক অনন্য দৃঢ়তা। শৈলীর জীবনে একটি গভীর শূন্যতা ছিল যা কখনো পূর্ণ হতো না। তার মা যখন সে মাত্র 5 বছর বয়সী ছিল তখনই মারা যান। মা ছাড়া সে অনেক দিন বেঁচে ছিল, তার বাবার সঙ্গেই কাটিয়েছিল তার শৈশব এবং কৈশোরের বেশিরভাগ সময়। কিন্তু গত বছর তার বাবা প্যারালাইজড হয়ে পড়েন, আর সেই মুহূর্ত থেকে তার জীবনে পরিবর্তন আসে। তার জীবনের বোঝা আরও বাড়তে থাকে। যৌথ পরিবারের মধ্যে বাস করার কারণে সবাই তার ওপর চাপ প্রয়োগ করতে থাকে। তার চাচি ও চাচা, যারা তার প্রতি এক প্রকার নির্দয় মনোভাব পোষণ করত, তার ওপর এক প্রকার জোরজবরদস্তি চালাতে থাকে। তারা চেষ্টা করছিল তাকে একতরফাভাবে বিয়ে দিতে, যেন তার ভবিষ্যৎ পুরোপুরি তাদের হাতে চলে আসে। শৈলী জানত তার কাছে এখন আর কোনো নিরাপত্তা নেই। সে অনুভব করছিল এক সময়ের স্নেহময় বাবা এখন শয্যাশায়ী, তাকে আর আগের মতো সঙ্গ দিতে পারছে না। আর তার চাচি ও চাচা, যারা শুধু তার শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছিল, তাকে কেবল একটা জীবন্ত পুতুল মনে হচ্ছে। হ্যালো? অয়নের কথায় শৈলী নিজের চিন্তার জগৎ থেকে সন্তর্পণে বেরিয়ে আসলো। চোখ দুটো মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল, তার শরীর এক সেকেন্ডের জন্য যেন স্থির হয়ে গেল। হঠাৎ যেন সেই স্বপ্নালু মুহূর্তটা ছিন্ন হয়ে তার চোখে পৃথিবী আবার স্পষ্ট হয়ে উঠল। ভদ্র মানুষের রূপ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অয়নের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো শৈলী। অয়ন এবার থুতনিতে আঙুল ঘষে কিছুটা নিরাশ হয়ে তাচ্ছিল্য বলে উঠল। কি হলো, চুপ কেন? শিখ, তার মানে তুমি ইউজ করা মাল? আর সহ্য হলো না শৈলীর। চোখ বড় করে অবাকের চরম পর্যায়ে পৌঁছে ঝাঝালো কণ্ঠে বলল, কি বলছেন আপনি? এসবের মানে কি? একগাল হাসল অয়ন। মুখে শয়তানির ছাপ স্পষ্ট। মানে খুব সাধারণ। সংসার মানিয়ে চলার জন্য তো অনেক কিছু জানা দরকার, তাই না? এই ব্যাপারগুলো কি জানার প্রয়োজন নেই? ডোন্ট ওরি, তুমিও আমার বিষয়ে অনেক কিছু জানতে পারবে। শৈলীর গলা শুকিয়ে এলো। তার শরীরের প্রতিটি নার্ভ টানটান হয়ে গেল। কি বলছে এই লোক? এটা কি কোনো রকমের বাজে মজা, নাকি সত্যিই সে এমন ধৃষ্টতা দেখানোর সাহস রাখে? ঘরের বাতাস ভারী হয়ে উঠল। পাশের ঘরে নিশ্চয়ই তার চাচা চাচি অধীর আগ্রহে বসে আছেন, এই কথোপকথনের বিষয়ে সম্পূর্ণ অজানা। অথচ এখানে এই 4 দেওয়ালের মধ্যে সে এমন এক পরিস্থিতির মুখোমুখি যা তার কল্পনাতেও ছিল না। শৈলীর মনে হলো এখনই উঠে দাঁড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে হবে। অথবা আজ এই মুহূর্তে যদি তার বাবা মা বেঁচে থাকতো, তাহলে শৈলী নিজের সর্বশক্তি দিয়ে সামনে থাকা এই নোংরা লোকটার গালে চড় মারত। কিন্তু সে জানে এখন যদি সে এই লোকটার সাথে একটু অভদ্রতা করে, তবে আজ সে আবারও অত্যাচারিত হবে প্রতিবারের মতো। এবারও যদি পাত্রপক্ষ হাতছাড়া হয়ে যায়, তবে তার চাচি তাকে মেরেই ফেলবে। আপনজনের অভাব যে আজ খুব টের পাচ্ছে শৈলী। তবে হ্যাঁ, একজন আছে। একজন মানুষ আছে যে থাকলে তাকে এখন কেউ এভাবে নোংরা ভাবে অপমান করতে পারত না। কিন্তু সে কখন আসবে? সে কি আসলেই আসবে? শৈলীর হাতের আঙুল আবার শিথিল হলো, চোখ দুটো কঠিন হয়ে উঠল। গলা যথাসম্ভব শক্ত করে বলল, আপনার সাহস দেখে অবাক হচ্ছি। প্রথমে ভদ্রলোক ভেবেছিলাম। আপনার মা বাবা কি এসব প্রশ্ন করার জন্যই আপনাকে পাঠিয়েছেন?
অয়ন এবার ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসল, যেন মজা পেয়েছে, যেন ঠিক এই প্রতিক্রিয়াটাই সে আশা করছিল। ইউ নো হোয়াট, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি একটা গাইয়া মেয়ে। তোমার মতো গাইয়াকে কেউ বিয়ে করবে না। দেখতেও তো খুব একটা ঝাক্কাস নও তুমি। সো আমার মনে হয় যদি সংসার করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথেই করতে হবে। আর হ্যাঁ, তুমি ভার্জিন থাকো আর না থাকো আই ডোন্ট কেয়ার, কারণ আমি নিজেও ভার্জিন নই। আর তোমাকেও আমি পার্মানেন্টলি বিয়ে করব না। তোমার চাচা চাচি যদি যৌতুকের টাকাটা না বাড়ায় তবে আমি 1 মাস পর তোমায় ডিভোর্স দিয়ে দেব। যদি ডিভোর্স দিতে নাও পারি তবে আমার গার্লফ্রেন্ডদের নিয়ে আমার বাড়িতেই থাকবো আর তুমি রাস্তায় ঘুরে বেড়াবে। বলো রাজি? শৈলী চুপ থাকলো, চোখে এক তীব্র যন্ত্রণার ছাপ স্পষ্ট, কিন্তু তার শরীরে কোনো আন্দোলন নেই। একের পর এক কথা শোনার পর তার ভিতর গড়ে উঠছে এক ধ্বংসাত্মক শান্তি। শৈলী ঠোঁট চেপে হাসল, সেই হাসি বেজায় তিক্ত, যেন নিজের ভেতর সমস্ত তিক্ততা কুড়িয়েছে। অয়ন এবার বেশ তীক্ষ্ণ চোখে শৈলীকে উপর নিচ ভালোভাবে দেখতে থাকল। তার তাকানোর ধরন দেখে শৈলী ভীত হলো, শাড়ি টেনে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করতে থাকল। সে মোটেই এরকম হাতা কাটা ছোট ব্লাউজ আর পাতলা শাড়ি পরে না। কিন্তু আজ তার চাচি খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে তার পায়ে, যে কারণে বাধ্য হয়ে তাকে পরতে হয়েছে এই পোশাক, সাথে সাজতেও হয়েছে। নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা করতে থাকা শৈলীর ভীষণ রকম কান্না পাচ্ছে। আজ যদি তার বাবা ঘরের এক কোণে পড়ে না থেকে স্বাভাবিক থাকত তাহলে এরকম পরিস্থিতিতে কখনোই পড়তে হতো না শৈলীকে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। অয়ন এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখা শেষ করে ধীর পায়ে একটু এগিয়ে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, বডি ফিগার খুব একটা খারাপ না, জোস ফিগার বানিয়েছ, আই লাইক ইট। আচ্ছা, তোমার বডি সাইজ কত? শৈলী ঘৃণায় চোখ খিচে বন্ধ করল। এসব কথা সে আর শুনতে চায় না। তবে অয়নের প্রশ্ন বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চাপা কণ্ঠের জবাব ভেসে আসল, আমি বলছি ওর বডি সাইজ। পরিচিত পুরুষালী তীক্ষ্ণ কণ্ঠে তৎক্ষণাৎ চোখে ঝিলিক স্পষ্ট হলো শৈলীর। মুখে হাসির রেখা টেনে বিস্ময় তাকালো দরজার দিকে। কথার ব্যাঘাত ঘটায় অয়নও বিরক্তিতে তাকালো দরজার দিকে। স্পষ্ট হলো নিখুঁতভাবে নির্মিত কঠিন এক পুরুষের অবয়ব। ছায়ায় ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকলো একটি সুঠাম আকর্ষণীয় পুরুষ, যে কিনা দুহাত পকেটে রেখে বেশ নির্লিপ্ততা ভঙ্গিতে পা ফেলে শব্দ করে নীরবতার মধ্যে তোলপাড় সৃষ্টি করে এগিয়ে আসছে। শৈলী এক হাতে বেশ অবহেলায় চোখ মুছল, মুখে হাসি ফুটিয়ে তুলে আগ্রহে অপেক্ষা করতে থাকলো সদ্য আসা মানুষটিকে দেখার। অয়ন চোখ সরু করে ছায়ার আড়াল থেকে দেখতে চেষ্টা করল আগন্তুককে। বেশ বিরক্তির স্বরে বলল, কে রে ওখানে? আশ্চর্য, এই বাড়ির কেউ কি ম্যানার্স জানে না? পাত্র পাত্রীকে আলাদা রুমে কথা বলতে পাঠানো হয়েছে আর এখানে এসে কেউ কথার মাঝে নাক ঢোকাচ্ছে। কে রে ওখানে? শৈলী একটা স্বস্তির ঢোক গিলে হাসি মুখে বিড়বিড় করে আওড়াল, নিশান ভাই। জুতার শব্দে সারা ঘরে এক ধরনের অদ্ভুত গম্ভীরতা ছড়িয়ে পড়ল। কারো আগমনে সারা ঘর যেন থমকে গেল, শুধু তার পদধ্বনিতেই মন্ত্রমুগ্ধ হল। ধীরে ধীরে এগিয়ে আসছে অবয়বটা, তার সোজা গড়ন আর শক্তিশালী পেশির গঠন তার উপস্থিতিকে আরো দৃঢ় করে তুলছে। সুঠাম পরিপূর্ণ শরীর, যেন সবকিছুতেই নিখুঁত ভারসাম্য তার। সাদা শার্ট পরিহিত নিশানের মুখের রেখা খুব স্পষ্ট, তীক্ষ্ণ, এবং চোখ দুটি যেন কাচের মতো ঝলমল করছে, স্বচ্ছ এবং একাগ্র। তবে এখন দেখে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখে। দুহাত পকেটে রাখা, মাথা কিছুটা নিচে রেখে চোয়াল শক্ত করে এগিয়ে আসতে থাকলো এক অপ্রতিরোধ্য পুরুষ, নিশান তালুকদার। চোয়াল শক্ত করে রাখা নিশানকে দেখে অয়ন মুখ কুঁচকে জিজ্ঞেস করে, কে আপনি? নিশান একবার শৈলীর দিকে তাকায়। মেয়েটার চোখে হাজারো পাখি ফুরফুরে হয়ে উড়ে যাচ্ছে যেন। এত কিসের আশা মেয়েটার, এত কিসের আকাঙ্ক্ষা? অয়ন ভ্রুকুচকে আবারও একই প্রশ্ন ছুড়ে দিলে নিশান ধীর কণ্ঠে নিজের পরিচয় জানান দেয়। নিশান, নিশান তালুকদার। তালুকদার বংশ শহরে বেশ সমাদৃত, ব্যবসায় বেশ এগিয়ে থাকায় মর্যাদাও খুব বেশি। মূলত এই কারণেই তো অয়নের বাবা আশরাফ উদ্দিন বেশ বুদ্ধি খাটিয়ে এই বাড়ির সাথে আত্মীয়তা করতে চেয়েছে। শৈলীর চাচি খাদিজার লোভকে কাজে লাগিয়ে নিজের অকর্মা ছেলের জন্য খুঁজে নিয়েছে পাত্রী। তাই নিশানের নামে তালুকদার শুনে অয়ন বুঝতে পারল সে এই বাড়িরই সদস্য। আর তাছাড়া এখানে আসার আগে সে নিশানের নামও শুনেছে, বাপ চাচার সাথে ব্যবসায় সেও হাত লাগায়। পরিস্থিতি বুঝতে পেরে তাই অয়ন এবার ভদ্রতার খাতিরে মেকি হেসে বলল, ও আচ্ছা, আপনি? নাম শুনেছি আপনার, নিশান ভাই। চিনতে পেরেছি। নিশানের অভিব্যক্তি বোঝা গেল না, সে একইভাবে চোখ মুখে আধার নামিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি একদম সামনে। অয়ন এবার শৈলীকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, তোমার চাচাতো ভাই হবে তাই না? শৈলী প্রথমে আমতা আমতা করল। এই প্রশ্নের জবাব দিতে তার মোটেই ইচ্ছে করে না, কখনোই না। কিন্তু কারণটাও জানা নেই। অস্বস্তিতে হাত কচলে শৈলী ডাগর ডাগর আঁখি তুলে তাকালো নিশানের দিকে। চোখে চোখ পড়ল এবার।
নিশানের তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে প্রথমে কিছু না বুঝলেও ছোট্ট মাথায় শাড়ি আর সাজগোজের চিন্তা আসতেই আবারও শাড়ি নিয়ে টানাটানি শুরু করে শৈলী। আজ তার রক্ষে নেই। অনেকক্ষণ পর নীরবতার বেড়িবাঁধ ভেঙে নিশান ভ্রুকুচকে বেশ বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞেস করল, তুমি কি করছো এখানে? অয়ন অবুঝের ন্যায় মাথা নাড়াল। দেখতে পাওয়ার পরেও প্রশ্ন করছে কেন এই লোক? মাথা টাথা খারাপ আছে নাকি? তার ইচ্ছে হলো নিশানের মুখের উপর জবাব দিতে। কিন্তু এলাকায় নিশানের ক্ষমতা সম্পর্কে অনেক কাহিনী শুনেছে অয়ন। এমনিতেই অনেক রাগী আর মারপিটে নাকি আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে। ঝুঁকি নিতে মোটেই ইচ্ছুক নয় অয়ন। তাই ভদ্রভাবে মাথা এলিয়ে জবাব দিল, মানে ওই আমাদেরকে তো আলাদাভাবে কথা বলতে পাঠানো হলো। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কথা শেষ করতে পারল না অয়ন। নিশান কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে ফের শুধালো, কার বিয়ে? আমাদের। অয়নের বলতে দেরি হলো। চোখ সরু করে থাকা নিশান শার্টের হাতা গোটাতে দেরি করল না। বেচারা অয়ন নিশানকে শার্টের হাতা গোটাতে দেখে খানিক বিভ্রান্ত হওয়ার পাশাপাশি ভীত হল। সে তো রেগে যাওয়ার মতো কিছু বলেনি, তবে এই লোক এমন প্রস্তুতি নিচ্ছে কেন? নিশানের হাতের গঠন দেখে ঢোক গিল অয়ন। নিঃসন্দেহে এই পুরুষকে বলবান বলা যায়। হাতের পেশির উচ্চকিত ভাঁজ দেখে মনে হয় এই হাতে একবার ঘুষি পড়লে সেটা সহজে ভুলে থাকা সম্ভব নয়। অয়ন ধীরে ধীরে পিছু হটতে শুরু করল, মুখে শুকনো হাসি এনে বলল, মানে আমাদের বলতে আমি আর শৈলী। আমাদের বিয়ে ঠিক হয়েছে। নিশানের মুখের অভিব্যক্তি এতটুকু বদলালো না, শুধু চোয়ালের কাছে শিরাগুলো স্পষ্ট হলো। এক নিঃশ্বাসে ধীর গলায় বলল, তোমাদের বিয়ে কে ঠিক করেছে? অয়ন এবার দ্বিধায় পড়ে গেল। ভালোই ফ্যাসাদে পড়ল তো সে। আবার কেমন অদ্ভুত কথা। মুখের হাসি ঝুলিয়ে ইতস্তত করে সে বলল, বড়রা ঠিক করেছে। মানে আমার বাবা মা আর এই বাড়ির বড়রা। নিশান এবার এক পা এগিয়ে এল, এতটাই কাছাকাছি যে অয়ন অজান্তেই আরও এক কদম পিছিয়ে গেল। নিশান হাত দুটো বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে চোখ সরু করে তাকে পরখ করতে লাগলো, যেন এক মুহূর্তের ভেতর অয়নের হাড়গোড়ের গঠন পর্যন্ত দেখে নিতে চায়। তারপর খুব ধীর কণ্ঠে বলল, বড়রা ঠিক করেছে? বেশ ভালো। আর তোমার মতলব? শৈলী নিশানের গলার স্বর শুনে আঁতকে উঠল। এতক্ষণ সে চুপ ছিল, কিন্তু এখন মনে হলো পরিস্থিতি বিপজ্জনক হয়ে যাচ্ছে। খাদিজা তালুকদার জানতে পারলে নিশানের উপরেও ক্ষেপে যাবে ভেবে শৈলী দ্রুত নিশানের একটু কাছে এসে দাঁড়ালো, যেন তার ক্রোধের সামনে একটা ছোট্ট বাধা তৈরি করতে চায়। কাপা কাপা গলায় বলল, নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান এবার শৈলীর দিকে তাকালো না, চোখ বরাবরই অয়নের ওপর ছিল। ঠোঁটের কোণে একপাশে বিদ্রুপের রেখা টেনে রাগান্বিত অভিব্যক্তি নিয়ে বলল, এতক্ষণ যেভাবে চুপচাপ খাম্বার মতো দাঁড়িয়েছিলি সেভাবে থ মেরে দাঁড়িয়ে থাক। একটা কথা বলতে আসলে তোর পায়ের টেংরি ভেঙে রেখে দেব আমি। তৎক্ষণাৎ বাধ্যের ন্যায় মাথা নিচু করে ফেলা শৈলী ভয় পেল কিনা বোঝা গেল না, তবে অয়ন এবার সত্যিই ভয় পেয়ে গেল। নিশানের শরীরের প্রতিটা পেশি এখন যেন বিপদের ইঙ্গিত দিচ্ছে। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। সে একবার শৈলীর দিকে তাকালো, তারপর জোর করে হাসি ফুটিয়ে বলল, আরে ভাই, আমি তো ওর সাথে মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই, আমি একটু যাই তাহলে। এক মুহূর্ত দেরি না করেই দ্রুত দরজার দিকে পা বাড়াল অয়ন। কিন্তু দরজা থেকে বের হতে না হতেই পেছনে থেকে গম্ভীর অথচ শীতল কণ্ঠস্বর এল, থামো। অয়ন থমকে দাঁড়ালো। শৈলী বিড়বিড় করে আওড়ালো, বলদের নানা, এতক্ষণ যে তেজ দেখাচ্ছিলি আর এখন পালাই পালাই করছিস কেন? পায়ের তলায় কি গরম লোহা পড়েছে? নিশান এবার ধীর পায়ে তার দিকে এগিয়ে এল। অয়ন টের পেল তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। চাইলেও এখন পালাতে পারবে না, ভয় গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, নইলে এক চিৎকার দিয়ে লোক জড়ো করত। নিশান এবার একদম তার কানের কাছে এসে নরম অথচ শীতল স্বরে বলল, শোন ছোট ভাই, শৈলীর বডি সাইজ বা ওর সম্পর্কে সেটা তোর বা তোর বাপের জানার দরকার নেই। কিন্তু একটা জিনিস মনে রাখিস, এই বাড়ির মেয়ের ওপর খারাপ নজর দেওয়ার আগে আমার সাথে পার্সোনালি দেখা করিস। কারণ তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস ওখান থেকে বের হতে হলে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে বের হতে হবে। বুঝেছিস? অয়ন দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো, মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। নিশান এবার একপাশে সরে দাঁড়ালো, ইঙ্গিত করল, এখন যেতে পারো। তবে শুধু ঘর থেকে নয়, গুষ্টি শুধব যেভাবে এসেছো সেভাবেই ভদ্রলোকের মতো বাড়ি থেকে বেরিয়ে যাও। কোনো বিয়ে টিয়ে হবে না। অয়ন দ্বিতীয়বার সময় নষ্ট করল না। প্রাণ বাঁচাতে যত দ্রুত সম্ভব দরজা দিয়ে বেরিয়ে গেল, যেন দেরি হলেই নিশান সত্যিই তাকে হামাগুড়ি দিয়ে বের করে দেবে। শৈলী নিশানের দিকে তাকিয়েছিল, সে জানে নিশান এমন রাগান্বিত হলে কারো পক্ষেই তাকে থামানো সম্ভব নয়। নিশান ধীরে ধীরে শার্টের হাতা ঠিক করল, মুখের কঠোর রেখাগুলো অমোঘভাবে শৈলীর দিকে ফিরে এলো। একদম শান্ত কিন্তু তিরিক্ষি গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলি? নোংরা কথাগুলো শুনে খুব ভালো লাগছিল তাই না? শৈলী চোখ নামিয়ে নিল, কিছু বলল না।
এখন মুখ দিয়ে একটা শব্দ বের করা মানে সিংহের কাছে বিসর্জন দেয়া। শৈলীর নীরবতা যেন নিশানকে কথা বলার আরও সুযোগ করে দিল। বাজখাই গলায় আবারও চোয়াল শক্ত করে বলল, এমনিতে তো চেটাং চেটাং করে মুখ থেকে কথা বের হয়, আর কাজের সময় কি মুখে স্কচটেপ লাগানো থাকে? হাত উঠে না? চর মারতে পারিসনি? শৈলী ঠোঁট উল্টে ছলছল নয়নে চেয়ে রইল নিশানের দিকে। এই লোক সবকিছু জেনেও এমন করছে, সে তো জানেই যে শৈলী নিশানের মা খাদিজা তালুকদারের ওপর একটা কথা বললে তার গায়ে নির্মমভাবে হাত তোলা হবে। শৈলীর চোখের ভেতর জমে থাকা অশ্রুগুলো ঠিকঠাক বুঝতে পারছিল নিশান, কিন্তু তার মুখে কোনো নর্মতা এল না, বরং কণ্ঠটা আরও কঠিন হয়ে উঠল। আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকবো আর তুই বসে বসে চোখের পানি ফেলবি? শৈলী এবার সত্যিই কষ্ট পেল। নিশান কি জানে না সে কতটা অসহায়? সে কি বোঝে না এখানে তার কোনো অধিকার নেই কথা বলার? নিশান কি ভুলে গেছে এই বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে শৈলীর নির্বাক বেঁচে থাকার ইতিহাস লেখা? শৈলী কিছুক্ষণ নিশ্চুপ থেকে গভীর শ্বাস নিল, তারপর ঠোঁট শক্ত করে ফিসফিস করল, আমি কিছু করিনি নিশান ভাই। নিশান এবার একদম কাছে এসে দাঁড়ালো, এতটা কাছে যেন তার শ্বাস শৈলীর গালে লাগছে। গভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল, এত পাতলা শাড়ি আর ছোট ব্লাউজ পরেছিস কেন? তড়িঘড়ি করে সাফাই গাইতে থাকলো শৈলী। বিশ্বাস করুন নিশান ভাই, আমি পড়তে চাইনি, একদম চাইনি। বড় মা পড়তে বলেছিল, আর পড়তে চাইনি বলে পায়। বলতে বলতেই থেমে গেল শৈলী। পায়ে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়ার কথাটা বললে বাড়িতে আবার অশান্তি হবে। সবার ভালোর কথা ভেবে মুখে লাগাম টেনে মাথা নিচু করে ফেলল সে। নিশান থমকে গেল, তার চোয়াল শক্ত হলো, ভ্রু কুঁচকে গেল। শৈলীর থেমে যাওয়া বাক্যটা দক্ষ মস্তিষ্ক ঠিকই ধরতে পারল। ধীরে ধীরে তার চোখ নামল শৈলীর পায়ের দিকে। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল নিশানের ভেতর। আঁচলের আড়ালে লুকিয়ে রাখা জায়গাটা সে স্পষ্ট দেখতে না পেলেও বুঝতে পারল। এইটুকু মেয়েটাকে ওরা আবারও এতটা নির্দয়ভাবে শাস্তি দিয়েছে, শুধু একটা শাড়ি না পরার জন্য? নিশানের কণ্ঠ নিচু হলেও গম্ভীর রাগে ঠাসা। পা দেখা। শৈলী তড়িঘড়ি মাথা নাড়িয়ে পা পেছনে সরিয়ে নিল। না লাগবে না নিশান ভাই, ভালো হয়ে গেছে। নিশান ঠোঁট চেপে ধরল। পায়ের অবস্থা না দেখলেও সে নিশ্চিত দাগ এখনো রয়ে গেছে। কণ্ঠের খাদ আরও নিচু করে আদেশ ছুড়ে বলল, দেখাতে বলেছি। শৈলী এবার সত্যিই ভয় পেল। নিশানের চোখের আগুন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সে জানে নিশান যদি রেগে যায় তবে এই বাড়িতে আরেকটা ঝড় উঠবে। তাই কাঁপতে কাঁপতে ধীরে ধীরে তার আঁচল সরিয়ে পায়ের পাতা সামনে করল। লালচে পোড়া দাগ এখনো স্পষ্ট, কিছু জায়গা কালচে হয়ে গেছে। নিশানের মুঠি শক্ত হলো, এতটাই শক্ত যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল বলে মনে হলো। ঠান্ডা গলায় বলল, কে করেছে? শৈলী মুখ তুলে তাকালো না। সে কি এখন গলা উঁচিয়ে নিশানকে বলবে যে তার মা করেছে এই কাজ? মা ছেলের মধ্যে এমনিতেই দ্বন্দ্ব, আর ঝামেলা বাড়াতে মোটেই ইচ্ছুক নয় সে। আস্তে করে শৈলী কণ্ঠ নামিয়ে বলল, কিছু হয়নি নিশান ভাই। নিশান এবার এতটাই রেগে গেল যে পাশের টেবিলে রাখা রঙিন ফুলদানিটা এক ঝটকায় ছুঁড়ে মারল দেয়ালে। চুরমার শব্দে শৈলী আতকে উঠল, শরীর কেঁপে উঠল তার। নিশান সামনে ঝুঁকে খুব নিচু স্বরে বলল, কিছু হয়নি? কিছু হয়নি মানেটা কি? 2 বছর ধরে এসব দেখছি, কিছু হয়নি, সব ঠিক আছে। এই কথাগুলো তোর ছোটবেলা থেকে শেখানো হয়েছে? মুখ বন্ধ রাখতে, কষ্ট গিলে ফেলতে? এখনো পারছিস? আমাকে নিজের মতো আহাম্মক ভাবিস? শৈলীর চোখে পানি জমে গেল। সে কিছু বলল না। নিশান গলা শক্ত করে বলল, আজ পা পুড়িয়েছে, কাল পুরো শরীরও জ্বালিয়ে দিতে পারে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো সহ্য করবি? কে করেছে এটা? বড় মা। ফিসফিস করে বলা 2 শব্দটা মোটেই অচেনা ঠেকল না নিশানের কাছে। তবে নিজের মায়ের এমন নির্মম কর্মকাণ্ডে সে সত্যিই খুব বিরক্ত। শৈলীর প্রতি তার মায়ের কিসের ক্ষোভ বুঝতে পারে না নিশান। আবার কোনো এক অজানা কারণে খাদিজা তালুকদার এখন যে কোন মূল্যে শৈলীর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এই নিয়ে 2 বার নিশান শৈলীর বিয়ে ভাঙতে আসলো। মাকে ভীষণভাবে শ্রদ্ধা করা নিশান খাদিজা তালুকদারের উপর কোন কথাও বলতে পারে না। আর এটাই সবচেয়ে বড় সমস্যা। একটা দীর্ঘ নীরবতা নেমে এল। নিশান তখনও দাঁড়িয়ে কঠিন চোখে শৈলীর দিকে তাকিয়ে আছে। আর শৈলী মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। নিশান একটা দীর্ঘ শ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, আর কিছু করেছে? শৈলী দুদিকে মাথা নাড়ে। নিশান ধীর কণ্ঠে বলল, আমার কাছ থেকে কিছু লুকাস না শৈলী। কারণ তুই নিজেও জানিস, তুই না বললেও আমি সবকিছু বুঝতে পারি। শৈলীর বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। নিশান এখনো তার জন্য আগের মতোই আছে, সব অনুভূতি বুঝতে পারে। কিন্তু সে কি সত্যিই সব বুঝতে পারবে? যদি পারত তাহলে কি এভাবে শুধুই প্রশ্ন করত? শৈলীর বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা বাজতে লাগল। এত বছর ধরে সে সহ্য করে এসেছে, মুখ বুজে থেকেছে।
শুধু এই আশায় যে কেউ তার ব্যথা বোঝার চেষ্টা করবে না, প্রশ্ন করবে না। কিন্তু নিশান, সে এত সহজে হার মানবে না। শৈলী আস্তে করে চোখ তুলল। নিশান তখনও তাকিয়ে আছে চোখের গভীরে একরকম হাহাকার নিয়ে। নিশান ভাই। শৈলীর গলাটা কেঁপে উঠল। আপনি তো জানেন আমি আপনাদের কাছে কেবল একটা বোঝা। বড় মা আমাকে কখনোই মেনে নেননি। আপনি বড় মাকে কিছু বলবেন না। নিশান ঠোঁট শক্ত করল, চোখের পলকও ফেলল না। আমার কথার উত্তর দে শৈলী। আর কিছু করেছে? শৈলী নিঃশ্বাস ফেলল। মাথা নিচু করে বলল, উহু কিছু না। আমি অভ্যস্ত হয়ে গেছি। নিশানের মুখে হালকা হাসির মতো কিছু একটা ফুটল, তবে সেটা বিদ্রূপে ভরা। অভ্যস্ত হয়ে গেছিস? খুব ভালো। শৈলী তাড়াতাড়ি মাথা নাড়ল। নিশান এবার প্রথমবারের মতো শৈলীর হাত ধরে ফেলল। তার শক্ত আঙুল শৈলীর কুঁচকে থাকা চুড়ির ওপরে চেপে বসল। গভীর চোখে তাকিয়ে কঠিন স্বরে ছোট করে আদেশ ছুড়ে বলল, চল। বলেই নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শৈলীকে টেনে নিয়ে যেতে থাকল বসার ঘরে। শৈলী হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিল। কিন্তু কার চোখ নিশানের শক্ত হাতের মুঠোয় থাকা নিজের হাতের দিকে। শৈলীর নিঃশ্বাস আটকে আসছে। নিশানের শক্ত মুঠোয় তার হাত অসহায়ের মতো বন্দী হয়ে আছে, আর সে জানে এই মুহূর্তে কোনো প্রতিবাদ করলেও লাভ হবে না। নিশান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বসার ঘরে ঢুকতেই শৈলীর বুক ধক করে উঠল। বড় মা সোফায় বসে আছেন, পাশে কয়েকজন আত্মীয় স্বজনও আছেন। তাদের সামনে এভাবে টেনে আনা নিশান আসলে কি করতে চাইছে? খাদিজা তালুকদারের কপালে ভাঁজ পড়ল। এমনিতেই হঠাৎ করে তল্পিতল্পা গুটিয়ে পাত্রপক্ষের চলে যাওয়া নিয়ে তিনি বিরক্ত। কারণ তিনি জানেন তার একমাত্র ছেলে এই পাত্রপক্ষকে বিদায় করেছে। নিজের ভালোবাসা ছেলের ওপরও তিনি রাগ দেখাতে পারেন না বলেই চুপ হয়ে গেছেন। কিন্তু এখন আবার শৈলীর হাত ধরে টেনে সবার সামনে আনতে দেখে খাদিজা ভ্রু কুঁচকে বললেন, এভাবে ওকে টেনে আনছিস কেন নিশান? নিশান শৈলীর হাত ছেড়ে দিয়ে হাত বুকের কাছে বাঁধল, কঠোর কণ্ঠে বলল, একটা কথা জানার খুব ইচ্ছা করছে মা। শৈলীর পা তুমি কেন পুড়িয়ে দিয়েছ? এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আত্মীয়দের মুখে বিস্ময়, আর খাদিজা তালুকদারের চোখ রাগে চকচক করতে লাগল। এভাবে সবার সামনে যে তার ছেলে এই কথাটা উঠাবে তিনি ভাবতেই পারেননি। মেকি হেসে ঠোঁট চেপে খাদিজা বললেন, এসব কি বলছিস তুই নিশান? এসব কথা কোথা থেকে শুনলি? কখনোই না। বলেই তিনি শৈলীকে ইশারায় ভয় দেখালেন। শৈলী আতঙ্কে নিশানের দিকে তাকালো। নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান একটুও থামল না। আমি নিজে দেখেছি মা। শৈলীর পায়ে ছ্যাঁকার দাগ। এই বাড়ির কেউ না জানুক, আমি জানি এটা কিভাবে হয়েছে। আমি তো চুপ করে থাকব না। আফটার অল আমি তোমরাই ছেলে। খাদিজা তালুকদার এবার দাঁড়িয়ে গেলেন। তোর কি ধারণা তুই আমার বিচার করবি? শৈলী আমারই সংসারে থাকে, আমার কথাই শুনবে। নিশান এবার ঠোঁট ভিজিয়ে বলতে থাকল, প্রথমত আমি তোমাকে বলেছিলাম এখন শৈলীর বিয়ে না দিতে, অথচ তুমি আমাকে না জানিয়ে লুকিয়ে পাত্রপক্ষ বাড়িতে এনেছিলে। এখনো শৈলীর এইচএসসির রেজাল্ট দেয়নি। ওকে ভার্সিটিতে পড়ানোর স্বপ্ন আছে বাবার। এই বয়সে তুমি কেন বিয়ে দিতে চাচ্ছ ওকে? আমি তো মানা করেছি। তুমি ইচ্ছে করে আমার অনুপস্থিতিতে এভাবে দুবার ওকে পাত্রপক্ষের সামনে বসিয়েছ। আজ বাবা মামুনি আর আমি ছিলাম না দেখেই তুমি এই কাজটা করলে। এটা কি ঠিক হলো মা? আমি তো তোমাকে আগেও বলেছিলাম সময় আসলে ওর বিয়ে হবে। খাদিজা তালুকদারের মুখে একটা কঠিন রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। ঠোঁটের কোণে হালকা বিদ্রূপের হাসি টেনে বললেন, তুই তো অনেক কিছু বলিস নিশান। কিন্তু আমি জানি কার জন্য এত উতলা হয়ে আছিস। আমার কথা শোন বাবা। এই মেয়েকে আমি আর চালাতে পারবো না। ওর বাপ মরার মতো বাড়ির এক কোনায় পড়ে আছে। মাটাকে তো আগেই মেরে ফেলেছে। এখন এই মেয়েকে চালানোর দায়িত্ব মোটেই আমাদের নয়। হ্যাঁ, হতে পারে ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার টাকায় ওকে খাওয়াবো পড়াবো। নিশান বাঁকা হেসে বলল, মা একটু ভুল হলো। শৈলী মোটেই তোমার টাকায় চলে না। ও বাবার টাকায় চলে, আর এ বাড়িতে আমাদের যেমন অধিকার আছে ওরও তেমনই অধিকার আছে। তুমি ছোট আব্বুকে নিয়ে কথা বলছো তাই তো? ভুলে যেও না এই বাড়িটা ছোট আব্বুর নামেই আছে। সেই হিসেবে শৈলীর পুরো অধিকার আছে এই বাড়িতে থাকার। তুমি ইচ্ছে করে ওকে এভাবে বাড়ি থেকে বিদায় করতে পারো না। ও প্রথম থেকেই তোমার টাকায় চলে না। খাদিজা তালুকদার মুখ কুঁচকালেন। না জানি তার ছেলের মাথায় কে এসব ঢুকিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি শৈলীর দিকে চলে গেল। শৈলী এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, এখনো মাথা নিচু। নিশানের হাতটা আঁকড়ে ধরতে ইচ্ছে করছিল কিন্তু পারল না। নিশান এবার এক ধাপ সামনে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, মা ওর জীবন নিয়ে তুমি এভাবে খেলতে পারো না। খাদিজা তালুকদার এবার মুখ শক্ত করে ফেললেন। তুই যদি এতই দায়িত্ববান হোস তাহলে নিজের সংসার করে নে, শৈলীর জন্য এত ভাবতে হবে না। শৈলী এবার চোখ তুলে তাকালো নিশানের দিকে। নিশান কি সত্যিই কিছু করবে?
নিশান গভীর নিঃশ্বাস ফেলল, তারপর অনেকটাই ধীর গলায় বলল, সংসার? আমার নিজের সংসার করতে বলছো মা? তুমি কি সত্যিই জানো আমি কি চাই? খাদিজা তালুকদার এবার একটু থমকে গেলেন। নিশানের গলার স্বরে যে দৃঢ়তা সেটা অচেনা নয়। নিশান এবার নিঃশ্বাস ফেলল, চোখে এক ধরনের অস্বাভাবিক প্রশান্তি ফুটে উঠল, যেন সে ঠিক এটাই আশা করেছিল। তারপর একদম ঠান্ডা গলায় বলল, শৈলী আর এই বাড়িতে থাকবে না মা। তালুকদার বংশের একসময় প্রচুর সুনাম ছিল, শুধু বিত্ত বৈভবের জন্য নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য আর ভালোবাসার জন্য। একে অপরের প্রতি থাকা অসামান্য ভালোবাসার জন্য। এই পরিবারের প্রতিটি সদস্য এক সূত্রে গাঁথা ছিল, যেন একে অপরের ছায়া। সম্পর্কগুলো ছিল রক্তের বাঁধনের চেয়েও দৃঢ়, যেখানে ছোট বড় সবার প্রতি ছিল সম্মান, স্নেহ আর নির্ভরতার এক অদৃশ্য বন্ধন। এই বাড়ির সকালগুলো শুরু হতো একসঙ্গে নাস্তা করার মাধ্যমে। পরিবারের বড় দুভাই শরীফুল তালুকদার এবং নাসিরুল তালুকদার তাদের বাবা মারা যাওয়ার পরেও আলাদা না হয়ে এই বাড়িতে সুখে বউ বাচ্চা নিয়ে বসবাস করতেন। গল্প করতেন পুরনো দিনের, আর ছোটরা চুপচাপ সেই গল্প শুনে নিজেদের স্বপ্ন বুনত। বিকেলবেলা ছিল সবার একসঙ্গে বসার সময়, যেখানে সবার স্নেহমাখা কথা, চাচা ফুফুদের হাসি ঠাট্টা আর ভাই বোনদের মিষ্টি খুনসুটি মিলেমিশে এক উষ্ণ পরিবেশ তৈরি করত। উৎসব পার্বণ তো ছিলই, কিন্তু তালুকদার পরিবারের আসল ঐতিহ্য ছিল একে অপরের পাশে থাকা। কেউ অসুস্থ হলে অন্যরা ছায়ার মতো পাশে দাঁড়াত, কেউ দুঃখ পেলে সবাই মিলেই তা ভাগ করে নিত। এমনকি বাইরের লোকেরাও বলতো, তালুকদারদের সংসারে যে একবার ঢুকেছে সে কখনো একা বোধ করেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো আর আগের মতো থাকেনি। স্বার্থ আর ক্ষমতার দ্বন্দ্ব, অভিমান আর ভুল বোঝাবুঝি ধীরে ধীরে তালুকদার পরিবারের সেই উষ্ণ বন্ধনকে ফাটল ধরিয়েছে। যে বাড়িতে একসময় ভালোবাসা আর একতা ছিল একমাত্র পরিচয়, আজ সেখানে জমেছে অবিশ্বাস আর দূরত্বের স্তর। নাসিরুল তালুকদারের একমাত্র ছেলে নিশান তালুকদার, যে কিনা বাড়ির ছেলেমেয়েদের মধ্যে সবার বড়। নাসিরুলের স্ত্রী খাদিজা তালুকদার, যিনি খুবই দাম্ভিক একজন মহিলা। গরিব পরিবারে জন্ম নেওয়ার পর এই ধনী পরিবারে এসে অহংকার যেন বেড়ে গিয়েছে খানিকটা, যার দরুন নাসিরুলকেও কিছুটা ভুগতে হয়। কিন্তু স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসার কারণে কখনো উঁচু গলায় কথা বলার সাহস পাননি তিনি। দুই ভাইয়ের মধ্যে শরীফুল তালুকদার ছোট, তবে হৃদয়ের দিক থেকে ছিলেন সবার থেকে বড়। দুই ভাইয়ের মধ্যে মেলবন্ধন দেখার মতোই ছিল। শৈলী শরীফুলের একমাত্র মেয়ে। মা মারা যাওয়ার পর থেকে বাবাই শৈলীর একমাত্র অবলম্বন। এ বাড়িতে তারা ছাড়াও বসবাস করে শরীফুল এবং নাসরুলের ছোট বোন রাশিদা তালুকদার, যিনি বছরখানেক আগেই স্বামী হারিয়েছেন এবং নিজের যমজ দুই মেয়ে রিমি এবং মিমিকে নিয়ে এখানেই বসবাস করছেন। দুই ভাইয়ের আদরের বোন হওয়ায় কখনো কোনো অবহেলার শিকার হতে হয়নি তাকে। এ বাড়ির সবচেয়ে বড় সদস্য ছিলেন কুলসুম তালুকদার, যিনি নিশানের দাদি অর্থাৎ শরীফুল এবং নাসিরুলের মা। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি বাধে একটা অ্যাক্সিডেন্টে শৈলীর বাবা শরীফুল তালুকদারের প্যারালাইজড হয়ে যাওয়ার পর। খাদিজা তালুকদার লোভে চোখে অন্ধকার দেখা শুরু করেন, আর এই কারণেই এখন তিনি পুরো বাড়ি দখলের জঘন্য চিন্তায় আছেন। শৈলীকে বাড়ি থেকে কোনোমতে বিদায় করে একাই রাজত্ব করতে চান যেন এই মহিলা। শৈলী মাথা নিচু করে হাতে মুখ ঢেকে নিজের ঘরের মেঝেতে বসে আছে। কাঁধ কাঁপছে, অস্ফুট কান্নার দমকে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো নীরবে মেঝেতে পড়ছে। ঠোঁট কাঁপছে, কিন্তু সে শব্দ করতে পারছে না, যেন কান্নারও একটা বাধা আছে এই বাড়িতে। ঘরটা বেশ পরিপাটি, ছিমছাম। জানালার পর্দা হালকা ক্রিম রঙের, নরম হাওয়ায় আলতো দুলছে। কাঠের ছোট্ট টেবিলের ওপর রাখা কয়েকটা বই, কিছু গল্পের, কিছু তার পড়াশোনার। বিছানার ওপরে একটা নীল সাদা চাদর, যার ওপর এখনো অবহেলায় ফেলে রাখা আছে সেই পাতলা শাড়িটা যা খাদিজা তালুকদার তাকে জোর করে পড়তে বলেছিলেন। দেয়ালের একপাশে একটা বইয়ের তাক, যেখানে সারি সারি গুছিয়ে রাখা বইগুলো শৈলীর প্রিয় বন্ধু। কিন্তু আজ ওদের দিকে তাকানোর ইচ্ছেও নেই তার। তাকের ঠিক ওপরের অংশে একটা ছবি বাঁধানো, বাবা মার সঙ্গে ছোট্ট শৈলীর হাসিমুখের ছবি। সেই মুখটাই আজ শুকনো নিস্তেজ। শৈলী সবচেয়ে বেশি আতঙ্কিত কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে। নিশান সবার সামনে জোর গলায় জানান দিয়েছে যে সে কালই শৈলীকে এই বাড়ি থেকে নিয়ে শহরের বাইরে থাকা বাংলোটাতে রেখে আসবে। এটা শুনে সবচেয়ে বেশি ভয় পেয়েছে শৈলী। সে কোনোভাবেই ওই জঙ্গলে একা থাকতে চায় না। তালুকদার পরিবারের বেশ কয়েকটা বাংলো আছে, কিন্তু শহরের বাইরে থাকা ওই বাংলোটা সবচেয়ে বেশি ভয়ানক, আর নিশান নামক অদ্ভুত পুরুষ সেই বাংলোতেই মাঝে মাঝে থাকে। নিশানের এমন নিষ্ঠুরতম সিদ্ধান্তে বেশ চিন্তিত শৈলী, কারণ সে নিজের বাবাকে এখানে রেখে কোথাও যেতে চায় না। লাথি উস্টা খেয়ে হলেও তাকে এখানেই থাকতে হবে যে। বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল, কিন্তু শৈলী তাকালো না। নিজের চিন্তায় মগ্ন রইল, চোখ দুটো ভারী হয়ে আসছে কান্নায়, আর বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাগুলো আরো গভীর হয়ে বসছে। অন্ধকার ঘরের কোণে বসে থাকা শৈলী নিজেকেই অচেনা লাগছে। এই বাড়ির দেয়ালে তার ইতিহাস লেখা থাকলেও এখানে যেন তার কোনো জায়গা নেই। হঠাৎ করেই দরজাটা জোরে ঠেলে খুলে গেল।
শৈলী চমকে মাথা তুলে তাকাতেই দেখল রাশিদা তালুকদার তড়িঘড়ি করে ঘরে ঢুকছেন। চোখে মুখে উৎকণ্ঠা, শাড়ির আঁচল একপাশে কাঁধ থেকে প্রায় পড়ে যাচ্ছে, হাঁপাচ্ছেন, যেন অনেকটা পথ দৌড়ে এসেছেন। শপিং মলে যাওয়ার পর নিশানের কাছ থেকে শৈলীর অবস্থার কথা শুনেই তো তিনি এতটা ব্যাকুল হয়ে ছুটে এসেছেন বাড়িতে। আজ তার অনুপস্থিতিতে যে এমন কিছু হবে সেটা তিনি অবশ্য আগেই আন্দাজ করেছিলেন তিনি। তবে তার ভাবি খাদিজা তালুকদার যে আবারও পাত্রপক্ষ নিয়ে আসবে বাড়িতে, এটা তিনি ভাবেননি। শৈলী, গলার স্বর উদ্বেগে কাঁপছে রাশিদার। শৈলী ভীষণ অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। রাশিদা তালুকদার কোনো অপেক্ষা না করেই একেবারে শৈলীর পাশে বসে গেলেন। নরম হাতে শৈলীর মুখটা পাশ থেকে ধরে চোখের দিকে তাকালেন। কান্নার দাগ, ক্লান্তি, যন্ত্রণা সবকিছুই ধরা পড়ল তার স্নেহমাখা দৃষ্টিতে। তার দুই মেয়ের মতো তো এই মেয়েকেও তিনি বুকে করে নিয়ে রাত জেগেছেন। কান্না করছিস কেন মা? কষ্ট পাচ্ছিস? রাশিদার গলা বড্ড নরম, যেন মা তার ছোট্ট সন্তানকে বুকে টেনে নিচ্ছেন। শৈলী এতক্ষণ শক্ত করে চোখের পানি আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু রাশিদার মায়ামাখা ছোঁয়া আর কথা শুনে আর পারল না। বুক ফেটে কান্না বেরিয়ে এল। সাথে সাথে মায়ের স্থানে জায়গা দেয়া মানুষটার বুকে আছড়ে পড়ে হাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে লাগল। রাশিদা কিছু না বলে শৈলীকে আরো শক্ত করে বুকে টেনে নিলেন। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু হয়নি মা, আমি আছি তো। এই তো চলে এসেছি আমি। আর কাঁদিস না মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে। আর কাঁদিস না, অভিশাপ লাগবে আমাদের উপর, মস্ত বড় অভিশাপ লাগবে। শৈলী নিঃশব্দে ফুপিয়ে উঠল। তার কাঁধ কাঁপছে, বুকের ভেতর জমে থাকা কান্না থামাতে পারছে না সে। রাশিদা তালুকদার যেন ওর কান্নার প্রতিটা শব্দে ভেঙে পড়ছেন। শৈলীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে তিনি এবার ক্লান্ত ভঙ্গিতে বললেন, বিশ্বাস কর মা, আমার যদি একটা যাওয়ার জায়গা থাকতো, আজ যদি আমার শ্বশুর বাড়িতে থাকতো, তাহলে আমি তোকে এখানে একদম রাখতাম না। তোকে নিয়ে আমি চলে যেতাম। কিন্তু আমি যে নিরুপায় মা, এই বাড়ি ছাড়া যে আমারও থাকার জায়গা নেই। আমি যে বিধবা, আমার শ্বশুর বাড়ি যে আমায় ত্যাগ করেছে মা, এই অসহায় মহিলা হয়ে তোকে আমি কোথায় রাখবো বল? শৈলী এবার ঠোঁট কামড়ে বলল, এভাবে বলো না মামুনি, আমি কোথাও যেতে চাই না, এই বাড়িতেই থাকতে চাই। আমি যদি মরে যাই তবে এই বাড়িতে থেকেই মরব। আমি আমার বাবাকে রেখে কোথাও যাব না, আমার মায়ের স্মৃতি রেখে কোথাও যাব না। আমায় তোমরা বের করে দিও না মামুনি, আমার একটা পরিচয়ের যে খুব দরকার। রাশিদা তালুকদার শৈলীর মুখ দুহাতের মাঝে নিলেন, স্নেহমাখা অথচ বেদনাদীর্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। তার চোখও চিকচিক করছে, কিন্তু নিজেকে শক্ত রাখতে হলো। গভীর মমতায় বললেন, ওরে পাগলি, তোকে কেউ বের করে দেবে কেন? এই বাড়িতেই তোর শেকর, এই বাড়িতেই তোর সব কিছু, তোর বাবা, তোর মা, তোর স্মৃতি। তুই এখানেই থাকবি মা, আমি থাকতে তোকে কেউ এক চুলো নড়াতে পারবে না। শৈলী অসহায়ভাবে মাথা নাড়ল, কান্না গলাতে দলা পাকিয়ে আসছে। ফিসফিস করে বলল, নিশান ভাই নাকি কাল আমায় বাংলোতে দিয়ে আসবে। আমি কিন্তু যাব না মামুনি, তুমি নিশান ভাইকে বলে দিও যেন আমায় না বকে। রাশিদা তালুকদার গভীর শ্বাস ফেললেন, বুঝতে পারছেন শৈলীর আশঙ্কা অমূলক নয়। নিশান মায়ের বিরুদ্ধেও যেতে পারবে না কঠিন কিছু করতে। আবার শৈলীর বেগতিক অবস্থাও বসে বসে দেখবে না। শৈলীর কপালে চুমু খেয়ে শক্ত স্বরে বললেন, তোকে কোথাও যেতে হবে না, নিশানকে আমি বলবো। ওই হতচ্ছাড়া নিজের মায়ের অন্যায় দেখেও চুপ থাকে আর তোকে বাড়ি থেকে বের করবে? ওকে আমি মজা বোঝাবো, তুই চুপটি করে থাক। শৈলী বাধ্যের ন্যায় মাথা নাড়ালো। সে যে নিরুপায়, নিজের মতো করে চলার মতো, নিজের মতামত দেওয়ার মতো কোনো অধিকার বা সুযোগ যে তার নেই। শৈলীর কপালে ঠোঁট ছুঁয়ে রাশিদা ফিসফিস করে বললেন, এই বাড়ির দেয়ালগুলো জানে তুই কত কষ্ট পাস। আমি জানি মা, একটু কষ্ট করে সহ্য কর মা। তোর এইচএসসির রেজাল্ট বেরোক, আমি তোকে ভার্সিটিতে ভর্তি করাবো। ভালো করে পড়াশোনা কর, যেন চান্স পাস। তাহলে তুই এই বাড়িতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবি মা। কারো উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে না তোকে, শুধু কিছুদিন একটু সহ্য কর, কষ্ট করে একটু পড়াশোনাটা কর। আর আমি তো মরে যাইনি, আমি যতদিন বেঁচে আছি ততদিন কিচ্ছু হতে দেব না। শৈলী শক্ত করে চোখ বন্ধ করল। আজ কতদিন পর এমন নিঃশর্ত স্নেহ পেল সে, কতদিন পর কেউ ওর কষ্টের কথা এভাবে বুঝল। রাশিদা আবার ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোর জন্য এসেছি মা, তুই তো একা নোস। তোর জন্য ভাবির সাথে মুখোমুখি লড়াই করতে না পারলেও নীরবে যুদ্ধ চালাতেই পারি। শৈলী চোখের পানি মুছতে চাইল, কিন্তু পারল না। কান্না যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায়। রাশিদা তালুকদার তাকে শক্ত করে ধরে রাখলেন, যেন শৈলীর সব কষ্ট নিজের বুকে নিয়ে নেবেন। শৈলীর মুখ হাত ধুয়ে দিয়ে রাশিদা তালুকদার নিজের ঘরে পা বাড়ালেন। তার প্রস্থানের সাথে সাথেই নিশান আশাপাশে তাকিয়ে সতর্ক হয়ে শৈলীর ঘরে প্রবেশ করল। মেয়েটা কেবলই আয়নার দিকে তাকিয়ে বড় করে শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করল।
কিন্তু টাওয়াল হাতে নিয়ে গলায় থাকা বিন্দু বিন্দু পানিগুলো মুছতে গেলেই চোখ গেল আয়নায় তার পেছনে থাকা মানবের দিকে। চোখের মনি যেন সেখানেই স্থির হলো। প্রতিবারের মতো তৃপ্তি ভরে তাকিয়ে থাকলো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠাম শরীরে সাদা শার্ট পরিহিত নিশানের দিকে। নিশান দুহাত বুকে গুজে বেশ নির্লিপ্ততা ভঙ্গিতে তাকিয়ে আছে আয়নায় চোখ রাখা শৈলীর দিকে। নিশান আজও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু শৈলী জানে এই নির্লিপ্ততা ভঙ্গির আড়ালে লুকিয়ে আছে অগণিত প্রশ্ন, বিস্ময়, হয়তোবা কিছু অভিযোগও। মেয়েটার গলা শুকিয়ে এলো। সে জানে নিশান কখনোই কোনো কিছু অকারণে বলে না, আর একবার বললে সেটার উত্তর না পাওয়া পর্যন্ত থামেও না। আয়নায় চোখ রাখা শৈলীর কপালে কয়েকটা ভাঁজ পড়ল। নিশানের দিকে তাকিয়ে থাকতে গিয়েও তাকালো না, বরং আয়নায় তাকিয়েই ঠোঁট নড়াল। আপনি। নিশান এবার ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে আনলো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং কেমন যেন বিদ্রূপ মেশানো এক অনুভূতি। খুব শান্ত স্বরে বলল, কেন আসতে পারি না? ওই ওচাটা আসলে ভালো লাগতো তোর? শৈলী এবার আয়না থেকে দৃষ্টি সরিয়ে সোজা নিশানের দিকে তাকালো। এভাবে একদম সপ্রতিভভাবে চোখে চোখ রেখে তাকানোর সাহস তার খুব কমই হয়। কিন্তু আজ সে তাকালো। এক মুহূর্তের জন্যও চোখ সরাল না। নিশান তাকিয়েছিল, তাকিয়েই রইল। এক গভীর কঠিন দৃষ্টি। অবশেষে নিশানই নড়ল। ধীর পায়ে এগিয়ে এসে ড্রেসিং টেবিলের একপাশে ভর দিয়ে দাঁড়ালো শৈলীর একেবারে পাশে। তার কণ্ঠস্বরে এক ধরনের দৃঢ়তা ভেসে এলো। তুই এত বোকা কেন? শৈলী ড্যাব ড্যাব করে তাকালো। অপমানিত হলো কিনা বোঝার চেষ্টা করল, কিন্তু কিছুই বুঝতে পারল না। অবশ্য কখনো পারেও না। এই পুরুষের অভিব্যক্তি হয়তো সে 7 বার জন্ম নিলেও বুঝতে পারবে না। নিশান একটা দীর্ঘ শ্বাস ফেলল, যেন নিজের ধৈর্যকে সংযত করার চেষ্টা করছে। তারপর একেবারে কাছে এসে নিচু স্বরে বলল, সেই 2 বছর থেকে এত কষ্ট পাওয়ার পরও কিছু বলিস না। এত অন্যায় সহ্য করিস, কিন্তু একটা শব্দও উচ্চারণ করিস না। কেন শৈলী? এতটা নিরুপায় তুই কবে থেকে? শৈলীর চোখ কপালে উঠে গেল। নিশানের স্বরে আজ এক অন্যরকম শূন্যতা, এক ধরনের হতাশা। কিন্তু সে কিছু বলল না। ঠোঁট কাপল, কিন্তু শব্দ বেরোল না। নিশান এবার ড্রেসিং টেবিলের উপর রাখা পানি ভর্তি গ্লাসটা হাতে নিল, তারপর সেটার ভেতরে আঙুল ঘুরিয়ে বলতে থাকল, তোর কি মনে হয় আমি এসব দেখে চুপচাপ থাকব? এতদিন ছিলাম, তার অবশ্য কারণ ছিল। তবে এখন তোকে এই বাড়িতে আর এক মুহূর্তও সহ্য করতে দেব না। শৈলীর শ্বাস এক লাফে দ্রুত হয়ে এল। আপনি আপনি এসব কি বলছেন? নিশান এবার গ্লাসটা রেখে সোজা শৈলীর দিকে তাকালো, গভীর দৃঢ় অবিচল দৃষ্টি নিয়ে। তুই আর এই বাড়িতে থাকবি না। কাল সকালে তোর সবকিছু গুছিয়ে নিবি। এরপর তুই চলে যাবি এখান থেকে। তোকে আমি বাংলোতে রেখে আসব। শৈলী ভেঙে গুড়িয়ে যাওয়া মোমের ন্যায় অনুনয় করে বলল, এমন বলবেন না প্লিজ। আমি এখানেই থাকব। আমার কোনো সমস্যা নেই। সত্যি বলছি। নিশান এবারও নির্লিপ্ততা ভঙ্গিতে নিজের ঘড়ি নেড়ে দেখতে দেখতে বলল, আমার সমস্যা আছে। আমি এসব আর দেখতে পারবো না। আর তুই জানিস আমি মায়ের সাথে জোরাজোরি করতেও পারবো না। সুযোগ পেলে তোকে জোর করে আবারও বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আমিও মামনির মতো চাই তুই ভার্সিটিতে পড়াশোনা করিস। কিন্তু মা যেভাবে শুরু করেছে। শৈলী ঢোক গিলে মাথা নেড়ে বলে, করুক। আমি থাকব। কোনো সমস্যা নেই। মামুনি আছে তো। নিশান ভ্রু কুঁচকে বলল, তবুও থাকবি? শৈলী একটু হাসার চেষ্টা করে বিষাদ গলায় বলল, আমি সহ্য করতে পারবো নিশান ভাই। কিন্তু আমি যে তোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। যন্ত্রের মতো বলেই মুহূর্তে নিশান চুপ করে গেল, যেন নিজেই বুঝতে পারছে না ঠিক কি বলে ফেলেছে। গলা স্বরটা কেমন যেন আটকে এলো, চোখ নামিয়ে ফেলল শৈলীর দিক থেকে। শৈলী বিস্ময় তাকিয়ে রইল। নিশানের কণ্ঠে লুকিয়ে থাকা সেই অচেনা অনুভূতিটা তাকে আরো অস্থির করে তুলল। সে কি সত্যিই এই কথাটা বলার জন্য বলেছে, নাকি মুখ ফসকে বেরিয়ে গেছে? নিশান এবার চোখ বুজে একটা দীর্ঘ শ্বাস ফেলল। তারপর একটু পাশ ফিরল, যেন নিজের মনের অস্থিরতাকে গোপন করার চেষ্টা করছে। ভুলে যা। কিছু বলিনি আমি। শৈলী কাপা গলায় বলল, আপনি আমার জন্য এত চিন্তা করছেন কেন? নিশান এবার হাসল। শোনো বোকা মেয়ে, কিছু কিছু জিনিস না জানাই উত্তম। কেউ নিজে থেকে উপলব্ধি না করলে আমি জোর করে তাকে কিছু বোঝাতে পারবো না, বোঝাতে চাইও না। বেশি ভাবার দরকার নেই। জলকে শরবত বানিয়ে ফেলো না যেন। শৈলীর ঠোঁট শুকিয়ে এল। নিশান আবার তার দিকে তাকালো গভীর চোখে। আমি তোর সব ব্যথা সহ্য করতে পারবো না শৈলী। কখনো পারিনি। পারবো না। কারণটা জিজ্ঞেস করিস না। এর কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক নিষিদ্ধ কিছু করতে হবে আমায়। বলেই আর এক মুহূর্তও দাঁড়ালো না এই পুরুষ। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল, যেন তার নিজের কথাগুলোকেই সে সহ্য করতে পারছে না। শৈলী চোখ বড় করে দরজার দিকে তাকিয়েই রইল। আচ্ছা নিশান ভাই, কি অনুভূতি চেপে পালালো? কিরে ভাই, মুখটা এমন চিলে চ্যাপ্টা করে রেখেছিস কেন বে?
মনে হচ্ছে কেউ মুখের উপর দিয়ে ট্রাক উঠিয়ে দিয়েছে। ছ্যাঁকা ট্যাকা খেলি নাকি? এরকম গুরুতর একটা মুহূর্তে নিজের বেস্ট ফ্রেন্ড নামের কলঙ্ক আকাশের কথা শুনে তার দিকে ভ্রু কুঁচকে তাকালো নিশান। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। আকাশকে নিশানের ছায়া বললেও বোধ হয় ভুল হবে না। সেই স্কুল লাইফ থেকে তারা একসাথেই আছে, এমনকি ভাগ্যক্রমে একই ভার্সিটিতে লেখাপড়াও করেছে। আকাশের থেকে নিশানকে কেউ ভালোভাবে বুঝতে পারে না, এমনকি তার মা খাদিজা তালুকদারও নয়। একটু বাদর হলেও নিশান আকাশকে বন্ধু হিসেবে অনেক ভালোবাসে। আকাশও অবশ্য কম নয়, নিশানের জন্য জীবন দিতে প্রস্তুত। এই তো নিশানের এক ডাকেই এই রাত 10টায় চায়ের দোকানে এসে হাজির হয়েছে সে। তবে এখানে আসার পর থেকেই আকাশ মুখ কুঁচকে বসে আছে। নিশান তাকে এখানে কেন এই রাতে ডাকলো এখনো কোনো কারণ খুঁজে পেল না সে। তাই বাধ্য হয়েই মুখ ফসকে কথাটা বলে দিল, আর নিশান অগ্নিচক্ষু নিক্ষেপ করল। আকাশ তার দিকে তাকিয়ে বিন্দুমাত্র ভয় পেল না, বরং ঠোঁটের কোণে চিরচেনা হাসিটা টেনে বলল, এই দৃষ্টি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করো না বন্ধু। আমি ভয় পাই না। এই দৃষ্টি দিয়ে তুমি আমায় ভয় না দেখিয়ে এই দৃষ্টির প্রেম নিবেদনে নিক্ষেপ করে মেয়ে পটাও। জীবনে কাজে দেবে। নিশান ঠান্ডা গলায় বলল। আকাশ, মুখ বন্ধ রাখো। আইসোয়ার এমন জায়গায় ঘুষি মারব যে ডক্টরকেও দেখাতে পারবি না। তোর ফালতু কথা সহ্য করার মুডে নেই আমি। আকাশ কাঁধ ঝাঁকাল। তা তো বুঝতেই পারছি। আচ্ছা তুই যা, চুপচাপ একটা সিগারেট ধরা অথবা চায়ের কাপে ঠোঁট ছোঁয়া, তারপর বলিস কি হয়েছে। না হলে তোর এই গুপ্ত ঘাতকের চোখ দেখে মনে হচ্ছে আমি যে তোর বেস্ট ফ্রেন্ড সেটা ভুলে গুলি চালিয়ে দিবি। আমার আবার তোর বিয়ে দেখা পর্যন্ত বাঁচার খুব শখ। নিশান ঠোঁট গোল করে শ্বাস ফেলল। এই ছেলের সাথে কখনোই সিরিয়াস কথা বলা যায় না। আকাশ এবার কাচের কাপে ধোয়া উঠা চায় চুমুক দিয়ে বেশ গুরুতর ভঙ্গিতে জিজ্ঞেস করে, দোস্ত সত্যি সত্যি ছ্যাঁকা খেয়েছিস নাকি? আকাশের কথায় নিশান ধীরগতিতে তার দিকে তাকালো। চোখে মুখে যেন এক সমুদ্র গম্ভীরতা। দোকানের কাচের গ্লাসে চায়ের ধোয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর তার মধ্যেই নিশান একদৃষ্টিতে চেয়ে রইল আকাশের দিকে। গম্ভীর স্বরে দাঁত খিচিয়ে নিশান বলে উঠল, আমি তোর মতো ফালতু নই যে ছ্যাঁকা খেয়ে বসে থাকব। টাইম নেই। আকাশ তখনও কৌতূহলী ভঙ্গিতে তাকিয়ে আছে। হাতে চায়ের কাপ মুঠোবন্দি করে হাসল। তাহলে মুখটা এমন হয়ে আছে কেন? আন্টির হাতে ধরা পড়ে গেছিস নাকি? বাড়ির অবস্থার জন্য তো তুই কদিন ধরেই টেনশনে আছিস, এবার কি অন্য কিছু? নিশান চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। আকাশ এবার একটু নরম স্বরে বলল, বল না ভাই, কি হয়েছে? বাড়ির পরিস্থিতি কি আরো খারাপ? নিশান এবার মুখ শক্ত করে কাপে এক চুমুক দিল। তারপর গলায় গাম্ভীর্য এনে বলল, শৈলীকে ওরা বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে আকাশ। আরে হো ভাই, পড়াশোনাটা শেষ হোক কিন্তু না। এত কিসের তারা বুঝি না। এখন আমি যদি কিছু না করি, ওকে এখান থেকে বের না করি, তাহলে খুব শিগগিরই একটা বড় কিছু ঘটে যাবে। বাবাও তো মায়ের জন্য মুখ বন্ধ রেখেছে। আকাশ এবার সত্যিই সিরিয়াস হয়ে গেল। ভ্রু কুঁচকে বলল, মানে? আবার কি হয়েছে? নিশান একবার চারপাশে তাকিয়ে নিয়ে নিচু স্বরে বলল, আমার আর মামনির অনুপস্থিতিতে সুযোগ পেয়ে আবারও পাত্রপক্ষ ডাকা হয়েছিল। আমি যদি সময়মতো বাড়ি না ফিরতাম তাহলে আজই হয়তো। নিশানের অসম্পূর্ণ কথাটায় আকাশ অন্যমনস্ক মনে বিড়বিড় করে দুঃখী মনে আওড়াল। তাহলে আজই আমি আমার হবু মিষ্টি ভাবিটা হারাতাম। কথাটা শুনতে পেল না নিশান। শুনলে তো আকাশের পটল তোলা কেউ আটকাতে পারত না। আকাশ চায়ের পাত্র নামিয়ে রাখল, এবার তার চোখেও উত্তেজনার ঝলক। শুধু পাত্রপক্ষ এসেছিল দেখেই তুই এমন করে বসে আছিস? এটা তো আগেও হয়েছে, তখন তোর এমন অবস্থা দেখিনি। এইবার কি নতুন কিছু হয়েছে? নিশান চোখ নামিয়ে আনমনে চায়ের পাত্রে আঙুল ঘুরাতে লাগল। তারপর গভীর স্বরে বলল, আমি বুঝতে পারছি না আকাশ। শৈলীর কষ্ট দেখে কেন জানি না এবার আর সহ্য হচ্ছে না। আগেও সহ্য করতে পারতাম না, মায়ের জন্য চুপ থাকতাম। কিন্তু এবার মনে হচ্ছে কিছু একটা করা দরকার। শুধু শুধু ওকে এত অত্যাচার করার মানেটা কি? ভালো লাগছে না এত অশান্তি। আকাশ ঠোঁট চেপে হাসল, মাথা একটু কাত করল, তারপর বলল, ওহ, তাহলে এবার ব্যাপারটা এখানে গড়িয়েছে? নিশান এক ঝটকায় তাকালো আকাশের দিকে, চোখে মুখে বিরক্তি। মানে? আকাশ ধীরে সুস্থে বলল, মানে হলো তুই ওর কষ্ট সহ্য করতে পারিস না, কিন্তু এইবার ব্যাপারটা একটু বেশি তীব্র মনে হচ্ছে। কারণটা তো বুঝতেই পারছিস তাই না? নিশান কিছু না বলে শুধু ওর দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যদি এত বেশি বোকা বোকা কথা বলতে চাস তাহলে চলে যেতে পারিস। আকাশ হেসে বলল, বোকা বোকা কথা বলছি নাকি বাস্তবটাই বলছি সেটা ভেবে দেখ বন্ধু। নিশান ওর কথায় পাত্তা না দিয়ে এক লম্বা শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, শৈলীকে এবার সত্যি সত্যি বাড়ি থেকে বের করতে হবে আকাশ। না হলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। অন্য কোথাও ওর জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে। আকাশ এবার হাসি বন্ধ করে দিল। কয়েক মুহূর্ত নিশানের দিকে তাকিয়ে থেকে বলল,
তুই তাহলে সিরিয়াসলি ভাবছিস এটা? নিশান দৃঢ় গলায় বলল। ভাবতে বাধ্য হচ্ছি। আকাশ আঁতকে উঠল। টেবিলের উপর কনুই ঠেকিয়ে অস্থিরতার স্বরে বলল, ভাই কি বলছিস এসব? বের করতে হবে মানে? না না, এটা সম্ভব না। এটা বলিস না। আমি এটা হতেই দেব না। ও মাই গড, এটা হতে দেয়া যাবেই না। ও চলে গেলে তোর কি হবে? তৎক্ষণাৎ নিশানের অগ্নি ঝরা চোখের দৃষ্টি পড়ল আকাশের উপর। আবারও মুখ ফসকে আনস্পেক্টেড কথা বলে দেওয়া বেচারা আকাশ মুখ ঝুলিয়ে মেকি হাসল। নিশানের চোখে এখনো ঝিলিক দিয়ে উঠল প্রচণ্ড ক্ষোভের আগুন। তার গাঢ় শীতল দৃষ্টি মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ হয়ে উঠল যেন এক গহীন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ঝড়। আকাশের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে এলো, মুখের রেখাগুলো কঠোর হয়ে গেল। নিশান ধীর কিন্তু দৃঢ়স্বরে বলল, হোয়াট ডু ইউ মিন আকাশ? আবার বল তো। আকাশ যদি পাগল হতো বা হিরো আলম হতো তাহলে বোধ হয় সত্যিই আরেকবার কথাটা বলতো। কিন্তু এখন তার আর কোনো সাহস নেই। নিশানের শক্ত হাতের মার সে যতবার খেয়েছে ততবারই তীব্র ব্যথা নিয়ে দুদিন বিছানায় পড়ে থাকতে হয়েছে। তাই বুদ্ধিমানের ন্যায় আকাশ মেকি হেসে ঠোঁট ভিজিয়ে বলল, না মানে, আমি বলতে চাইছিলাম কি, মানে একবার ভেবে দেখ, শৈলী তো তোর সব কাজ করে দেয় ভাই। মানে তুই নিজেও তো জানিস। সকালে তোকে চা দেয়া, কফি দেয়া, তোর ঘর গুছিয়ে দেয়া, তোর সো কোল্ড ফাইল ঠিকঠাক রাখা, তোকে সহ তোর পুরো গোষ্ঠীকে খাবার বেড়ে দেয়া, এমনকি মাঝে মাঝে তোর জামাকাপড়ও তো শৈলী ধুয়ে গুছিয়ে রেখে দেয়। কত কাজ করে মেয়েটা, কত গুণী। আহা, ও যদি না থাকে তোর এসব কাজ কে করবে বল? বাড়িতে সার্ভেন্ট আছে। দাঁত চেপে চোখ রাঙিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে কথাটা বলল নিশান, যেন আকাশকে নীরব হুমকি দিয়ে দিল। আকাশ আবারও নিজের চলন্ত ঠোঁটের গতি নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হল। মুখ ফসকে বাঁকা হেসে বলে উঠল, বউয়ের কাজ কি সার্ভেন্ট দিয়ে হয়? বলেই চোখ বুজে দাঁত দিয়ে জিভ কাটল আকাশ। শেষ, সব শেষ, তার আর রক্ষে নেই। কেন যে নিজের কথার বাহার সে ধরে রাখতে পারে না কে জানে। অবশ্য তার কি দোষ, সে তো অনেক খোলা মনের মানুষ। মনে যা আসে সব বলে দেয়। সে কি এই নিশানের মতো বোরিং আলুর ভর্তা নাকি? হা। চোখ গরম করে তাকিয়ে থাকা নিশান এবার দুহাত মুঠো করে কটমট করে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল আকাশের ওপর। আকাশ আবারও নিজের বুদ্ধি খাটিয়ে বম ফেটে যাওয়ার আগেই সাফাই গাইতে হাত নাড়িয়ে বলে উঠল, না মানে, আমি বলতে চাইছিলাম বোন বোন, হেহে, কথাটা হতো চাচাতো বোনের কাজ, কি আর সার্ভেন্ট দিয়ে হয় বল? মুখ বন্ধ রাখো আকাশ। নিশানের কণ্ঠে প্রচণ্ড সংযত রাগ লুকিয়ে, কিন্তু আকাশ ওর প্রতিটি শব্দের মধ্যে একটা গর্জনের স্পন্দন শুনতে পেল। আকাশ গলা খাকারি দিয়ে একটু পেছনে সরে বসল, তারপর নিচু গলায় বলল, তুই এতটা রেগে যাচ্ছিস কেন নিশান? আমি তো শুধু তোর জন্য চিন্তা করেই বললাম। আমি তো তোর ভালো চাই। নিশান এবার আকাশের দিকে এক ঝটকায় তাকালো। গভীর কালো চোখ দুটোয় তীব্র এক ঝলক খেলে গেল। তুই যদি শৈলীর ব্যাপারে সিরিয়াসলি কিছু না বুঝে থাকিস তাহলে এই প্রসঙ্গে আমাকে আর একটাও কথা বলবি না। নিশান ধীরগতিতে চায়ের কাপটা হাতে নিল, কিন্তু আঙুলগুলো এতটাই শক্ত হয়েছিল যে কাপের কাঁচ প্রায় ভেঙে যাবে মনে হচ্ছিল। এক মুহূর্ত পরে সে চাপা স্বরে বলে উঠল, আমি ঠিক করেই ফেলেছি আকাশ। শৈলী ওই বাড়িতে আর থাকবে না। এবার আমি যা বলবো তাই হবে। আর ওই মেয়ে যদি বেশি বেশি কথা বলে তবে। আকাশ আনন্দে আত্মহারা হয়ে বলতে চাইল, তবে তুই নিজেই ওকে বিয়ে। আবারও নিশানের দৃষ্টিতে থামল আকাশ, অসম্পূর্ণ কথাটা কিছুটা মিথ্যে যোগ করে বলল, মানে তুই ওকে বিয়ে দিয়ে দিবি অন্য কারো সাথে? বুঝেছি, তুই ওকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে ভালো জায়গায় পাঠাবি। বাহ বাহ, কি সুন্দর চিন্তাধারা। আমি তো তোমার এসি আই মিন ফ্যান হয়ে গেলাম বন্ধু। ও আচ্ছা তাই? দাঁত খিচিয়ে টেনে টেনে বলল নিশান। আকাশ আবারও বলল, হ্যাঁ অবশ্যই। শোনো বন্ধু, বড়লোক ছেলের সাথে দিও, ভালো হবে। সুগার ড্যাডি এনো না আবার। আচ্ছা, আমিও হেল্প করব। নিশান ভ্রু কুচকে তাকাতেই আকাশ কলার ঝাঁকিয়ে গর্বের সঙ্গে বলে উঠল, বন্ধু, নো টেনশন, নো প্যারা। আমি আকাশ ঘটকালিতে সবার সেরা। এমন পাত্র খুঁজে আনবো যে তুই হিংসায় আর শৈলীকে বিয়েই দিবি না। আকাশ নিশানের রাগী চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল এবার সত্যিই কিছু একটা বদলে যাচ্ছে। মুখ বন্ধ রেখে সে আরেক কাপ চা অর্ডার করল। নিশান আবারও অন্য দিকে তাকিয়ে চিন্তায় ডুব দিল। কিছুক্ষণ পর চা এলে আকাশ আবারও আঙুল দিয়ে খোঁচা মারল নিশানকে। আসলে চুপচাপ বসে থাকতে তার একদম ভালো লাগে না, তার থেকে নিশানকে জ্বালিয়ে তার আগুনের মতো চোখ দেখেও শান্তি। আকাশের খোঁচাখুচিতে নিশান বিরক্তির দৃষ্টি ফেলে ভ্রু উঁচিয়ে বলল, কি? আকাশ এবার পায়ের উপর পা উঠিয়ে বেশ গুরুতর ভঙ্গিতে জিজ্ঞেস করে বলল, একটা কথা শোন ভাই, কেবল শৈলীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকলে তো হবে না। ওসব বাদ দে, তোর কথা বল। নিজের অনুভূতির বিষয়ে কিছু বুঝতে পেরেছিস নাকি এখনো পারিসনি? নিশান আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকালো, যেন ওর কথা পুরোপুরি বোকামি ছাড়া আর কিছুই নয়। তারপর দীর্ঘশ্বাস ফেলে ধমকানোর স্বরে কাচের গ্লাসের গায়ে আঙুল বোলাতে লাগলো।
বা বুঝতে পেরেছি বা অসহ্যকর কিসের অনুভূতি রে হুদাই, এগুলা রংছং লাগাবি না আকাশ। শৈলী আমার চাচাতো বোন, কিসের বা এর অনুভূতি থাকবে, আমার অনুভূতি নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? আকাশ ঠোঁট চেপে হাসল, চোখ টিপে বলল, হুদাই রংছং লাগাচ্ছি? তো তোর মুখের এই গম্ভীর ভাবটা কিসের ভাই? শৈলীর জন্য এত অস্থির হয়ে আছিস কেন? চাচাতো বোন তো অনেকেরই থাকে, সবাই কি এভাবে চিন্তায় পড়ে যায়? নিশান এবার সত্যিই বিরক্ত হল। গ্লাসটা টেবিলে রেখে ভ্রু কুঁচকে বলল, আকাশ তুই কি বুঝাতে চাস? আমি তোকে বলেছি যা করছি সেটা কেবল শৈলীর ভবিষ্যতের জন্য, নট ফর দিস। আকাশ ঠান্ডা গলায় বলল, হুমম ভবিষ্যতের জন্যই তো। তাহলে শৈলী যদি সত্যিই অন্য কোথাও ভালো থাকে, অন্য কারো সঙ্গে সুখে থাকে, তোর কিচ্ছু হবে না তাই তো? নিশান মুহূর্তের জন্য চুপ করে গেল, ঠোঁট শক্ত করে চেপে ধরল, চোখ সরিয়ে নিল। আকাশ ওর এই নির্বতাই খুঁজছিল। একদম শান্ত গলায় বলল, দেখ আমি তোর বন্ধু, শত্রু নই নিশান। তোকে বুঝতে পারি বলেই বলছি, যদি কিছু অনুভব করিস সেটা অস্বীকার করিস না। কারণ যা সত্যি তা অস্বীকার করে কেউ কখনো পালাতে পারে না। তুই কিন্তু সত্যি অনেক ডেসপারেট, আই ক্যান ফিল ইউ এয়ার। নিশান এবার সোজা হয়ে বসে গেল, ঠান্ডা চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, আমাকে এসব নিয়ে ভাবতে বলিস না আকাশ। বাড়িটার অবস্থা দেখেছিস, আনন্দে ভরে থাকা বাড়িটা এখন প্রতিদিন অশান্তিতে থাকে। আমার জাস্ট বিরক্ত লাগে। অতিরিক্ত ঝামেলা আর করিস না। যা করার আমি করব। শৈলী ভালো থাকলেই আমার টেনশন শেষ। ব্যাস। আকাশ মাথা নিচু করে হাসল, ঠিক আছে, দেখি কতদিন এভাবে বাঁচিস। নিশান এবার খানিক থেমে ঠান্ডা গলায় বলল, আমার অনুভূতি কি সেটা আমি বুঝে নেব, তোকে বুঝতে হবে না। আকাশ হেসে মাথা নাড়ল, ঠিক আছে ঠিক আছে, তুই বুঝো আমি দেখি। কিন্তু ভাই একটা কথা বলে রাখি, এমন কিছু করার চেষ্টা করিস না যেটা পরে নিজেকেই পোড়াবে। নিশান কিছু না বলে চায় চুমুক দিল, কিন্তু চোখের কোণে এক ঝলক উদ্বেগ ঠিকই দেখা গেল। আকাশ সেটা ঠিকই ধরে ফেলল। দুষ্টুমি করে আবারও গভীর কণ্ঠে বলল, শৈলী নিজেই যদি অনাকাঙ্ক্ষিত কিছু চায়, অপ্রত্যাশিত কিছু আবদার করে, তখন? নিশান এবার এক ঝটকায় আকাশের দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, আবার ফালতু কথা বলছিস? আকাশ ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে বলল, ফালতু কথা বলছি নাকি সত্যিটা তোর সামনে তুলে ধরছি সেটা পরে বুঝবি। আপাতত যা করার কর। তবে একটা কথা মনে রাখিস, তোর যা অবস্থা তাতে এর মানে কেবল সহানুভূতি নয়, আরও কিছু থাকে সেখানে। নিশান আর কিছু না বলে উঠে দাঁড়ালো। সত্যিই খুব বিরক্ত লাগছে তার। পকেট থেকে কিছু টাকা বের করে টেবিলে রাখল সে, তারপর দ্রুত পায়ে দোকান থেকে বেরিয়ে গেল। আকাশ বসে বসে মাথা নাড়ল, নিজের মনে বলল, কঠিন প্রেমে পড়লি রে ভাই, কঠিন প্রেম। এবার আকাশ চায়ের কাপ হাতে নিয়ে পিছন থেকে একটাই কথা জোরে জোরে নিশানকে শুনিয়ে বলল, বন্ধু আমার শেষ কথাটা শুনে যা ভাই, যা থেকে পালাচ্ছিস সেটাই একদিন তোর সবচেয়ে বড় বাস্তবতা হয়ে সামনে দাঁড়াবে। গরিবের কথা বাসি হলেও ফলে। দেখে নিস, এটা না হলে আমি আকাশ নিজের নাম পাল্টে পাতাল রেখে দেব। তালুকদার নীর। সূর্যটা ধীরে ধীরে পূর্ব দিগন্তে উকি দিচ্ছে। চারপাশে হালকা কুয়াশা ছড়িয়ে আছে, তার মাঝে তালুকদার নীরের বিশাল উঠোনটা স্নিগ্ধ আলোয় ঢেকে গেছে। বাড়ির পুরনো লোহার গেটটা আজও একটু খোলা রাখা হয়েছে, যেন প্রতিদিনকার মতো সকালবেলা তাজা বাতাস ঢুকতে পারে। ভেতর থেকে ভেসে আসছে শিউলি আর বেলিফুলের মিশ্র সুবাস। আকাশ তখনও ফিকে নীল, তবে সকালের মিষ্টি আলো ধীরে ধীরে সবুজ পাতাগুলোয় ঝিলিক ফেলছে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো টুপটাপ করে মাটিতে পড়ছে, মাঝে মাঝে কোনো কোনো পাখি ডেকে উঠছে। তালুকদার বাড়ির পুরনো মেহগনি গাছের নিচে রাখা কাঠের বেঞ্চিটা শিশিরে ভিজে গেছে, যেন রাতের গভীরতা এখনো ধরে রেখেছে নিজের মাঝে। তালুকদার নীরের প্রধান ভবনটি রাজকীয় স্থাপত্যশৈলীর এক নিদর্শন। লাল ইটের প্রাচীর, সাদা রঙের কারুকার্য করা বারান্দা আর বিশাল কাঠের দরজা, সব মিলিয়ে এক জমিদারি গম্ভীরতা এখনো টিকে আছে এই বাড়ির প্রতিটি কোণে। বাড়ির দোতলায় বেশ কয়েকটি বড় জানালা আছে, যেগুলোতে পুরনো ধাঁচের খিল দেওয়া। সকালে জানালাগুলো খুলে দিলে হালকা বাতাস ঘরের পর্দাগুলোকে দোলায়। তবে আজকের সকালটা অন্যদিনের মতো নয়। বাড়ির পরিবেশে যেন এক ধরনের চাপা উত্তেজনা, এক অদ্ভুত নিস্তব্ধতা। সব কিছুই যেন স্থির হয়ে আছে, অপেক্ষা করছে একটা বড় কিছু ঘটার। শৈলীর ঘরের সামনের বারান্দায় একটা কাক বসে আছে, মাঝে মাঝে ঠোঁট দিয়ে লোহার রেলিংয়ে ঠোকর দিচ্ছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, জানালার পর্দাগুলো টানা, যেন ভেতরের কেউ আলো চাইছে না। বাড়ির ভেতর নারীদের গুঞ্জন শোনা যাচ্ছে, রান্নাঘর থেকে মশলার গন্ধ আসছে, পুরনো আমলের ঘড়িটা দোতলার সিঁড়ির পাশে টিকটিক শব্দ করে সময় গুনছে। কিন্তু সব কিছুর মাঝেই যেন একটা চাপা শঙ্কা কাজ করছে। হয়তো আজ কিছু একটা বদলে যাবে, হয়তো কেউ চলে যাবে, কিংবা কেউ নিজের অনুভূতি থেকে আর পালিয়ে থাকতে পারবে না। খাদিজা তালুকদার ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। তার গায়ের পাতলা সুতির শাড়িটা এক হাতে ঠিক করতে করতে রান্নাঘরের দিকে এগোলেন।
মুখে এক ধরনের চাপা বিরক্তি, চোখে মুখে এক চিলতে শীতল হাসি, যেন কাউকে খোঁচানোর জন্যই তিনি এখানে এসেছেন। রান্নাঘরের ভেতরে তখন রাশিদা তালুকদার গরম ভাপ ওঠা হাঁড়ির ঢাকনা তুলছিলেন। মশলার গন্ধে রান্নাঘরটা ভরে গেছে, তবে তার কপালে হালকা ভাঁজ স্পষ্ট। গত রাত থেকে শৈলী কিছু না খাওয়ার তিনি দ্রুত রান্না শেষ করছেন। খাদিজা দরজার পাশে দাঁড়িয়ে খানিকক্ষণ চুপচাপ দেখলেন, তারপর মৃদু হেসে বললেন, আহা, সকাল সকাল এত ব্যস্ততা কেন রে রাশিদা? আজ বুঝি বিশেষ কিছু রান্না হচ্ছে? সার্ভেন্টদের রেখে একা নিজে রান্না করছিস যে? রাশিদা চমকে তাকালেন, কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ঢাকনাটা রেখে বললেন, সবাই যা খায় তাই তো রান্না করছি ভাবি। বিশেষ কিছু করতে গেলে তো অনুমতি লাগবে, তাই না? খাদিজা ভ্রু উঁচু করলেন, তারপর চুলের খোপা ঠিক করতে করতে বললেন, ওমা, অনুমতি? সে কি কথা, ননদ বউদের আবার অনুমতি লাগে নাকি? রাশিদা এবার ঢোক গিলে হাড়ির ভেতর নেড়েচেড়ে দিলেন, যেন কথাগুলো এড়িয়ে যেতে চান। কিন্তু খাদিজা হাল ছাড়ার পাত্রী নন। রান্নাঘরের চৌকাঠে হেলান দিয়ে বললেন, এভাবে একা একা রান্না না করে নিজের মেয়েগুলোকেও তো একটু শেখাতে পারিস, বলা তো যায় না, না হলে আবার তোর মেয়েরাও তোর মতোই এভাবে বাপের বাড়িতে পড়ে থাকবে। রাশিদার হাত থমকে গেল, হাতা ধরে থাকা আঙুলগুলো শক্ত হয়ে উঠল, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া ফুটিয়ে তুললেন না। হাড়ির ভাপ উঠতে থাকলো, ঘরের ভেতর গরম মশলার গন্ধ আরো গাঢ় হয়ে উঠল, আর সেই গন্ধের ভেতর খাদিজার কথার শীতল ব্যঙ্গ যেন আরো তীক্ষ্ণ হয়ে বিঁধতে লাগল। রাশিদা ধীর গতিতে হাড়ির ঢাকনা চাপা দিলেন, তারপর চোখ নামিয়ে বললেন, ভাবি, মেয়েরা বাবার বাড়িতে থাকলে কি খুব দোষের কিছু? এই বাড়িতেও তো অনেকে অনেক বছর ধরেই থাকছে, তারা কি সবাই অন্যের ঘরে গিয়ে সুখে আছে? খাদিজা চোখ ছোট করে রাশিদার দিকে তাকালেন, কটাক্ষ মিশিয়ে বললেন, তা তো বটেই, তবে সবাই তো আর নিজের কপালের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সুখে থাকতে পারে না, তাই না? রাশিদা এবার মুখ তুলে তাকালেন, তার চোখে সেই শান্ত অথচ ধারালো দৃষ্টি। কপাল তো আসলে সবারই নিজস্ব হয় ভাবি। কেউ সেটা গর্বের সঙ্গে বয়ে বেড়ায়, কেউ আবার অন্যের ভাগ্য নিয়ে মাথা ঘামিয়ে নিজের সময় নষ্ট করে। খাদিজার মুখে হালকা বিরক্তির ছাপ ফুটে উঠল। চুলের খোপাটা ঠিক করে পল্লবিত হাসি নিয়ে বললেন, তাহলে সময় নষ্ট না করেই তোর মেয়েদের একটু গাইড করিস। না হলে ভবিষ্যতে ওদের জায়গা ঠিক কোথায় হবে সেটা কিন্তু সময়ই বলে দেবে। রাশিদা এবার সত্যি সত্যি হাসলেন, তবে সেই হাসির মধ্যে একটা গোপন তাচ্ছিল্য লুকিয়ে ছিল। তুমিই তো বলো ভাবি, সময় সব বলে দেবে। তাই আমিও অপেক্ষা করে দেখি সময় কাকে কোথায় বসায়। খাদিজার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু মুখে আর কিছু বললেন না। রান্নাঘরের গরম বাতাসের মধ্যে কথাগুলো আরো গরম হয়ে উঠেছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে রাশিদার কাছে এর জবাব দেওয়ার কিছু ছিল না। তিনি আবার হাড়ির ঢাকনা তুললেন, আর খাদিজা একদৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট বাঁকিয়ে ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। উপরতলার করিডোরে দাঁড়িয়ে থাকা শৈলী এতক্ষণ ধরে সব শুনেছে। চোখ নামিয়ে রেখেছে মেঝের দিকে, কিন্তু মনের ভেতর যেন প্রচণ্ড ঝড় বইছে। খাদিজা তালুকদারের প্রতিটি কথার আঘাত ঠিক যেন ওর বুকের ভেতর এসে বিঁধছিল। রাশিদা তালুকদার তো এই বাড়ির মেয়ে। সে যদি এমন অবহেলিত হতে পারে, তবে শৈলীকে যে ওরা এখনো মেরে ফেলেনি, এটাই অনেক। শৈলী দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল, কিন্তু গলার কাছে দলা পাকানো কান্নাটা আটকে রাখা গেল না। তার দৃষ্টি নিচের দিকে পড়ে থাকা রান্নাঘরের সাদা আলোয় আটকে গেল। রাশিদা এক হাতে হাড়ির ঢাকনা সরিয়ে রেখেছেন, অন্য হাতে কপালের ঘাম মুছছেন। এক মুহূর্তের জন্যও চোখ তুলে তাকাননি, যেন এসব কথায় তার কিছুই যায় আসে না। কিন্তু শৈলী জানে, যায় আসে। খুব ভালো করেই জানে। চোখের কোণে জমে থাকা অশ্রু গাল বেয়ে নামতে লাগল। ঠোঁট কামড়ে চেপে ধরল শৈলী, কোনো শব্দ যেন বের না হয়। আজ আর চিৎকার করতে ইচ্ছে হলো না, আজ শুধু খুব ক্লান্ত লাগছে। এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর তার চেনা, তবু কোথাও যেন একটুও জায়গা নেই ওর। কাঁদছিস কেন? পেছনে থেকে আসা খুব পরিচিত সেই কাঙ্ক্ষিত কণ্ঠস্বর শৈলীকে থমকে দিল। তৎক্ষণাৎ হাত মুঠো হলো তার। এই কণ্ঠ যে তার খুব পছন্দের। চোখ খিচে চোখে থাকা অবশিষ্ট পানিটুকু ফেলে হাত দিয়ে মুছে ফেলল শৈলী। ধীর গতিতে ফিরে তাকালো নিশানের দিকে। নিশান কেবলই মুখ হাত ধুয়ে ঘর থেকে বেরিয়েছিল। কিন্তু সিঁড়ির কাছে এসে শৈলীকে রেলিংয়ে হাত রেখে নিচের দিকে তাকিয়ে খানিক কাঁপতে দেখে সে বুঝল হয়তো শৈলী কাঁদছে। তাই সময় নষ্ট না করে এগিয়ে এসেই প্রশ্নটা ছুড়ে দিল তার দিকে। শৈলী প্রতিবারের মতো এবারও নিজের দৃষ্টি সচল রাখতে পারল না। বেহায়ার মতো চলন্ত চোখের মনি উপরনীচ নিশানকে দেখেই ঢোক গিলল। মাথা নিচু করে হাত কচলাতে শুরু করল সন্তর্পণে। নিশানের সুঠাম দেহে এঁটে থাকা কালো শার্ট তাকে বরাবরই মুগ্ধতায় ফেলে দিয়েছে। কিন্তু এই সকাল সকাল সে ফর্মাল ড্রেসে কেন? নিশান এক কদম এগিয়ে এসে আবারও শুধালো, বললি না তো কাঁদছিলি কেন? শৈলী নাক টেনে বলল, কাঁদছিলাম না নিশান ভাই। আমাকে বলদ মনে হয়? শৈলী দুদিকে মাথা নাড়ালো। বিড়বিড় করে বলল, আপনার মতো সিংহকে থোড়াই না বলদ মনে হবে। নিশান দুহাত বুকে গুজে আবারও বলল, তোর মতো গাধা মনে হয়?
শৈলী একইভাবে দুদিকে মাথা নাড়ালো, উহু। নিশান ঠোঁট বেঁকিয়ে একটা ছোট্ট হাসি দিল, তারপর শৈলীর মুখের দিকে তাকিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। তবে বল, কেন কাঁদছিলি? নিশান এবার একটু বেশি সিরিয়াস হয়ে প্রশ্ন করল। তার গম্ভীর মুখে কোনো তিরস্কারের আভাস ছিল না, তবে গভীর দৃষ্টি ছিল, যেন সত্যিই কিছু জানতে চায়। শৈলী এক পা পিছিয়ে গিয়ে রেলিংয়ের দিকে ফিরে দাঁড়িয়ে বলল, কিছু না নিশান ভাই, এমনিতেই। এমনিতেই? হুমম। উপরনিচ মাথা নেড়ে চোখ নামিয়ে রাখে শৈলী। নিশান এবার এক হাত পকেটে রেখে আরেক হাতের বুড়ো আঙুল নিঃসংকোচে আলতো করে রাখে শৈলীর ভেজা গালে। তার স্পর্শ এতটা কোমল, যেন কোনো সদ্য শিশুকে স্পর্শ করছে। নিশান ভ্রুর নিচ থেকে নিঃশব্দে স্লাইড করে কানের কাছে নিয়ে যায়, নিজের আঙুল মুছে যায় ভেজা গালে থাকা চোখের অবশিষ্ট ফোঁটা ফোঁটা পানিটুকু। খানিক কেঁপে উঠল শৈলী। অনুভব করল নিশানের আঙুলের স্পর্শ যেন তার হৃদয়ের গভীরে একটা মৃদু জোয়ারের মতো আছড়ে পড়েছে। শরীর কিছুটা অবশ হয়ে আসল, আর হৃদয়ের ধ্বনিও নিস্তব্ধ হয়ে গেল। নিশান দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু চোখের মধ্যে অজানা এক অস্থিরতা। শৈলী শুধু চোখ নামিয়ে রাখল এবং নিশানের প্রস্থানের অপেক্ষা করল, যেন এক মুহূর্তের জন্য পৃথিবীটাই থেমে গেছে। নিশান শৈলীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, তবে গলায় কিছুটা অস্থিরতা ফুটে উঠে, যেন সে নিজেই জানে না কেন এই চুপচাপ পরিবেশে তাকে আরও কিছু করতে হবে। শৈলী অবশেষে মাথা তুলে নিশানের দিকে তাকায়, কিন্তু চোখে চোখ রাখা কঠিন হয়ে পড়ে তার জন্য। তার দিকে এক পলকও তাকাতে সে এখনও সাহস পাচ্ছে না। নিশান কিছুটা থেমে গিয়ে শৈলীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, শৈলী, কখনো কখনো কিছু অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না, বুঝতে পারিস? মনে হয় কিছু কথাই থাকে যা কেবল সময় ও পরিস্থিতি দিয়েই অনুভব করা যায়, কিন্তু কখনো বলা হয় না। হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল নিশান, তারপর নিজের হাত পকেটে ভরে দিল। তবে যখন তুই কষ্ট পাস, চোখের পানি ফেলিস, আমি অনুভব করি। তোর আঘাত, তোর যন্ত্রণা, সব কিছু। মাঝে মাঝে মনে হয় যেন আমি ঠিক কিছু একটা করতে পারতাম। কিন্তু হয়তো কিছু কিছু জিনিস অজান্তেই ঘটে যায়, আর আমরা কিছুই বদলাতে পারি না। নিশান কিছু সময় চুপ থেকে শৈলীর কাছ থেকে চোখ সরিয়ে দূরের দিকে তাকালো। এটা শুধু আমার বক্তব্য। আমি জানি একটু জটিল কিছু ঘটছে, কিন্তু অনেক সময় নিজের মধ্যেই হারিয়ে যেতে হয়। শৈলী মাথা উঠিয়ে ভ্রু কুঁচকে তাকালো। এই মানুষটার এমন কথার মানে সে কখনোই ঠিকঠাক ধরতে পারে না। এত জটিল কথা কি কোনো মানুষও বলতে পারে? কিন্তু শৈলী এও জানে যে এখন এই মানুষটার কাছে কথাগুলোর মানে জানতে চাইলে হেসে উড়িয়ে দেবে নিষ্ঠুর এই পুরুষ। নিশান আরও এক পদক্ষেপ পিছিয়ে গেল, যেন তার নিজের অনুভূতিগুলো আরও একবার নিজের মধ্যে আটকানোর চেষ্টা করছে। সে গভীরভাবে শৈলীর দিকে তাকিয়ে আবারও বলল, তুই কেন এভাবে জেনে শুনে বিষ পান করতে চাস বলতো? শৈলী সচকিত দৃষ্টি ফেলে হতবাক হয়ে যায়। হ্যাঁ, আমি? মানে? নিশান দীর্ঘশ্বাস ফেলল। এরপর সময় নিয়ে বাঁকা হেসে বরাবরের মতো মানের উত্তর দিল না। কিছু না, বাদ দে। কিছু অনুভূতি এত জটিল হয় যে কি বলি আর কি করি তা নিজের কাছেই পরিষ্কার হয় না, তোকে আর কি বোঝাবো? এই মানের জবাব আমি নিজেই জানি না। শৈলী অবাক চোখে তাকিয়েই রইল মানুষটার দিকে। এই জটিল মানুষ যে অঙ্কের থেকেও জটিল। এই মানুষটাকে কি কেউ কখনো বুঝতে পারবে না? কেউ কি নেই যে এই মানুষটার জটিলতা বুঝতে পারবে? প্রশ্ন রয়ে যায় শৈলীর কোমল মনে। অঙ্কের জটিলতা তো ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়, কিন্তু নিশান নামক এই পুরুষের জটিলতা কিভাবে সমাধান হবে? নিশান এবার চলে যেতে উদ্যত হয়, শেষবারের মতো যাওয়ার আগে নরম কণ্ঠে বলল, কখনো কখনো কিছু অনুভূতি প্রকাশ করে দুর্বল হওয়ার চেয়ে নীরব হয়ে দূর থেকেই অনুভব করাটা অনেক বেশি স্বস্তি দেয় শৈলী। বাড়িতে নিশান এবং রাশিদা তালুকদার, এরপর যদি কেউ বা কারা শৈলীকে নিঃস্বার্থভাবে আপন করে নিতে পারে, তারা হলো শৈলীর ফুফাতো দুবোন রিমি এবং মিমি। তারা দুজনই শৈলীকে খুব ভালোবাসে। শীতের বিকেলের মিষ্টি আলোয় তিন বোন গোল হয়ে বসেছে তালুকদার নীরের পেছনের বাগানে। চারপাশে ছোট ছোট ফুলের গাছ, সবুজ পাতায় ছাওয়া ঝোপঝাড়, আর একটু দূরে পুরনো আমগাছের ছায়া, সব মিলিয়ে জায়গাটা যেন ওদের আপন এক শান্তির রাজ্য। প্রতি শুক্রবার বিকেলে এভাবেই একসঙ্গে সময় কাটানো ওদের নিয়ম হয়ে গেছে। রিমি এবং মিমি দুজনই শৈলীর থেকে 2 বছরের ছোট, তারা এসএসসি দিয়ে কলেজে অ্যাডমিট হয়েছে। প্রতি শুক্রবারের মতো আজও তারা মেতে উঠেছে নানা গল্প নিয়ে। মিমি হাত নেড়ে বলল, শৈলী আপু, তুমি জানো আমাদের কলেজে এক স্যার আছেন, তিনি এত কড়া যে পুরো ব্যাচ তাকে হিটলার স্যার বলে ডাকে। রিমি সঙ্গে সঙ্গে হেসে উঠে যোগ করল, আরে শুধু হিটলার না, খাটাস একটা। আর উনি তো আমাদের দিকেই তাকান না, যেন আমরা অক্সিজেন নষ্ট করছি। শৈলী মুচকি হেসে মাথা নাড়ল। তোমরা কোনোদিন সিরিয়াস থাকবে? কলেজে ভর্তি হয়েছ মাত্র, অথচ গল্পের শেষ নেই। মিমি চোখ ছোট করে বলল, আরে আপু, কলেজ লাইফ মানেই তো মজা, আর তুমিও তো আমাদের সঙ্গে বসে গল্প করছো, তার মানে আমরাও তোমাকে টানতে পারছি, তাই না? শৈলী হাসল, ওদের এই ছোট ছোট আনন্দগুলো ওর কাছে খুব মূল্যবান। সারাদিনের দমবন্ধ করা পরিবেশের মাঝে এই দুই বোনই যেন তার অক্সিজেন।
রাশিদা তালুকদারের পরই তো শৈলীকে নিঃস্বার্থভাবে ভালোবেসে আপন করে নিতে পারে এই দুই বোন রিমি আর মিমি। মিমি হঠাৎ করেই একটু কৌতূহলী হয়ে বলল, শৈলী আপু, নিশান ভাই কোথায়? সেই যে সকালে বেরোতে দেখলাম, এখনো কোনো দর্শন পেলাম যে। শৈলী অন্যমনস্ক হল। সে কেন এই বাড়ির কেউই জানে না যে এই শুক্রবারেও নিশান কেন বাড়ি থেকে উধাও হয়ে আছে। সেদিন রাশিদা তালুকদারের কঠোর নির্দেশে নিশান আর শৈলীকে বাড়ি থেকে বের করা নিয়ে প্রশ্ন তোলেনি। তবে তার তীক্ষ্ণ নজরে বন্দি আছে শৈলী। ভয়টা এখানেই। শৈলী এক মুহূর্ত চুপ করে থেকে মাটির দিকে তাকালো। নিশান কোথায় গেছে সেটাই তো কেউ জানে না। সকাল থেকে সে নেই, দুপুর গড়িয়ে বিকেল নেমে এল, তবুও কোনো খোঁজ নেই। এমনটা সচরাচর হয় না। রাশিদা তালুকদারও সকাল থেকে অদ্ভুত রকমের শান্ত, কিন্তু শৈলী জানে এই শান্ত ভাবের আড়ালে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। রিমি কৌতূহলী গলায় বলল, হুমম, আজকাল নিশান ভাই কেমন যেন। বুঝলি রে মিমি, ওনাকে আমার কিছুটা রহস্যময় মনে হয়, তাই না? মিমি ঠোঁট বাঁকিয়ে বলল, আরে না, নিশান ভাই তো সবসময়ই সিরিয়াস, তবে আজকাল একটু বেশিই গম্ভীর মনে হয়। শৈলী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, নিশান আসলেই বদলাচ্ছে। কিন্তু কেন? এই বদলানোর পেছনে কোনো কারণ কি আছে? নাকি সে কিছু এমন জানে যা অন্য কেউ জানে না? তার নিজের ভেতরেও একটা আশঙ্কা দানা বাঁধছে। নিশানের এই অনুপস্থিতি কি কোনো নতুন ঝড়ের ইঙ্গিত? সন্ধ্যা নেমে এসেছে তালুকদার নীড়ে। বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা বিশাল গাছগুলো অন্ধকারে আরও রহস্যময়ী হয়ে উঠেছে। পাতার ফাঁক গলে আসা হলুদাভ স্ট্রিটলাইটের আলোয় উঠোনটা আবছা ঝলমল করছে। দূরে কোথাও নামাজের আজান ভেসে আসছে, সাথে হালকা শীতল বাতাস বইছে। জানালার পর্দা আলতো দুলে উঠছে বাতাসের স্পর্শে। শৈলী নিজের ঘরের নরম বিছানায় শুয়ে উপন্যাসের পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে। হাতের মধ্যে ধরা বইটার গল্প একরকম হলেও তার ভাবনা যেন অন্য কোনো এক জগতে আটকে আছে। একবার সে বইয়ের লাইন পড়ছে, পর মুহূর্তেই নিজের চিন্তায় হারিয়ে যাচ্ছে। আজ সারাদিনের ঘটনাগুলো যেন ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নিশান সকাল থেকে কোথায় সেটা নিয়ে তার মনে একটা চাপা উদ্বেগ রয়ে গেছে। যদিও সে নিজেকে বুঝো দেওয়ার চেষ্টা করছে, বড় ছেলে নিশ্চয়ই কোনো জরুরি কাজে বেরিয়েছে। এমনিতেও তো সেই মানুষ নিজের কোনো কিছুর কৈফিয়ত কাউকে দিতে পছন্দ করেন না। তবুও মন থেকে চিন্তাটা সরাতে পারছে না শৈলী। হঠাৎ করেই ঘরের বাইরে পায়ের শব্দ কানে এলো। কেউটা কি নিশান? শৈলী অজান্তেই বুকের মাঝে চাপা উত্তেজনা টের পেল। সে বইটা বন্ধ করে পাশে রেখে উঠে বসল, কান পেতে শুনতে লাগলো দরজার বাইরে কে আছে। শৈলী দরজার দিকে তাকিয়েই আছে, কিন্তু ভেতরে আসা ব্যক্তির পরিচয় বুঝতে পেরে দ্রুত উঠে বসে সম্মান জানালো। নিশানের বাবা নাসিরুল তালুকদার, তালুকদার নীড়ের কর্তা, শৈলীর বড় আব্বু। গাম্ভীর্য আর দৃঢ়তার এক অপরিহার্য প্রতিমূর্তি। তার চলাফেরা সবসময়ই স্থির ও নিয়ন্ত্রিত, চোখে এক ধরনের গভীরতা, যেন কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। আজও তার পরনে ধোপদুর্স্ত সাদা পাঞ্জাবি পায়জামা, কাঁধে একপাশে রাখা বাদামি রঙের শাল। তিনি ঘরে ঢুকে শৈলীর দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। সেই দৃষ্টিতে কোনো কঠোরতা নেই, বরং অদ্ভুত এক মিশ্র অনুভূতি, একাধারে স্নেহ, অভিমান, আবার কোথাও যেন শাসনের ছায়া। শৈলী অভ্যস্ত ছিল তার এই চাহনি দেখে নীরব হয়ে যাওয়ায়। এখনো উপন্যাস পড়ছিস? নাসিরুল তালুকদারের কণ্ঠ ভারী, তবুও শৈলী তাতে মৃদু উষ্ণতার আভাস খুঁজে পেল। জি বড় আব্বু, মাথা নিচু করে নম্রভাবে বলল শৈলী। নাসিরুল দরজা খানিক চাপিয়ে ধীরে ধীরে বিছানার পাশে রাখা চেয়ারে বসলেন। তারপর শৈলীর দিকে তাকিয়ে বললেন, তোর সঙ্গে একটু কথা আছে। শৈলী মাথা নেড়ে হাঁটু মুড়ে বসল। নাসিরুল তালুকদার এক মুহূর্ত নীরব রইলেন, তারপর যেন কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে শৈলীর দিকে তাকালেন। তার গভীর চোখের দৃষ্টিতে অদ্ভুত এক স্নেহ, অনুশোচনা আর একরাশ অব্যক্ত কথা। তিনি ধীরে ধীরে হাত বাড়িয়ে শৈলীর মাথায় রাখলেন, তারপর খুব নিচু গলায় বললেন, হাসরের ময়দানে আমায় ক্ষমা করিস। শৈলী চমকে তাকিয়ে চোখ বড় করল। নাসিরুল ফের বললেন, আমি জানি তুই কষ্ট পাস। তোর প্রতি অনেক অন্যায় হয়, আর আমি চাইলেও কিছু করতে পারি না। শৈলী বিস্ময় তার বড় আব্বুর দিকে তাকিয়ে রইল। এই শক্তপোক্ত মানুষটা, যিনি পুরো তালুকদার পরিবার সামলান, আজ তার কণ্ঠে স্পষ্ট দুঃখ আর অপরাধবোধ। এমনিতেও শৈলী জানে যে নাসিরুল তাকে খুব ভালোবাসে। কিন্তু খাদিজা তালুকদারের কঠোর অভিব্যক্তি তাকেও মাঝে মাঝে দমিয়ে দেয়। আমি কখনো চাইনি তোকে কেউ অবহেলা করুক, এই বাড়িতে থাকা নিয়ে প্রশ্ন তুলুক, কিন্তু। দীর্ঘশ্বাস ফেললেন নাসিরুল। সবকিছু তো আমার হাতে নেই। শৈলী জানে সবকিছু বলতে তিনি কাকে বোঝাচ্ছেন। এই পরিবারের একচ্ছত্র ক্ষমতা যে খাদিজা তালুকদারের হাতে, তা নতুন কিছু নয়। নাসিরুল তালুকদার এবার শৈলীর কাঁধে হাত রেখে গলা আরও নরম করলেন। আজ তোর মায়ের জায়গায় যদি আমার বউ থাকতো, তাহলে কি এমন হতো রে? আমি জানি না আর কতদিন তোকে এসব সহ্য করতে হবে, কিন্তু আমি চাই খুব তাড়াতাড়ি যেন তোর একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যায়। আমি তোর জন্য কিছু করতে পারি না, এই কষ্ট আমাকেও পোড়ায়। কিন্তু মনে রাখিস, একদিন সব ঠিক হয়ে যাবে। অবশ্যই ঠিক হবে।
শৈলীর গলা শুকিয়ে এলো। নাসিরুল তালুকদার তার সাথে খারাপ আচরণ না করলেও কখনো এমন কথা বলেনি আগে। সে কিছু বলতে গিয়েও পারল না, শুধু নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে বড় আব্বুর হাতের স্পর্শ অনুভব করল, যেই স্পর্শে ছিল একসঙ্গে না বলা হাজারো স্নেহের আশ্বাস। মিমি বিছানায় উপর হয়ে শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, চোখে মুখে একরাশ আবেগ। নিশানের ছবিটা সে যতবারই দেখুক ততবারই একটা অদ্ভুত অনুভূতি কাজ করে তার ভেতর। ফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে মিমি বলল, নিশান ভাই, আপনি জানেন না তাই না? কেউ একজন লুকিয়ে লুকিয়ে আপনাকে ভালোবাসে। একটা চাপা শ্বাস বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। কেন জানি না, আপনি যখন গম্ভীর হয়ে থাকেন তখন আরো বেশি ভালো লাগে। হাসলে তো মনে হয় পুরো দুনিয়া থমকে গেছে। মিমি ফিসফিস করে বলল, যেন নিশান শুনতে পেলে বিপদ হয়ে যাবে। সে এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করল। মিমি একবার ফোনের স্ক্রিনে তাকায়, একবার আয়নায়। চোখ বড় বড় করে নিজের চেহারা দেখল, তারপর নিশানের ছবির দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা নিশান ভাই, আপনি যদি জানতেন কেউ একজন আপনাকে লুকিয়ে ভালোবাসে তাহলে কি করতেন? একবারও আমার দিকে তাকাতেন? সে গাল ফুলিয়ে একটু ভাবল, তারপর আবার নিজের গালে হাত রেখে বলে উঠল, উফাফ, এইভাবে তাকালে তো হার্টবিট বেড়ে যায়। আপনি কি জানেন আপনার চেহারায় একটা ক্রাশ খাওয়ানোর মতো ব্যাপার আছে? একেবারে হ্যান্ডসাম। হঠাৎ মিমি মুখ বাঁকিয়ে বলল, কিন্তু না, আপনি তো আমার দিকে তাকাবেনই না। শৈলী আপুকে নিয়ে এত ব্যস্ত থাকেন যেন দুনিয়ায় আর কেউ নেই। একবার আমার দিকেও তাকিয়ে দেখুন না নিশান ভাই, আমি দেখতে কি খুব একটা খারাপ? খপ করে বালিশটা বুকে জড়িয়ে ধরে উল্টে শুয়ে মিমি বলল, একদিন ঠিকই তাকাবেন, আমি এমন কিছু করব, এমন কিছু হব, আপনি বাধ্য হবেন আমাকে দেখতে। আবার ফোনটা তুলে নিয়ে ছবির উপর আঙুল ঘুরিয়ে বলল, আপনার গম্ভীর ভাবটাও মেনে নেব, আপনার রাগটাও মেনে নেব, কিন্তু আপনি যদি কাউকে পছন্দ করে ফেলেন তখন? এক সেকেন্ড চুপ থেকে মিমি চোখ ছোট করে বলল, না, সেটা হতে দেওয়া যাবে না নিশান ভাই, আপনি শুধু আমার। একটু লাফিয়ে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো মিমি, নিজের চুল ঠিক করল, তারপর দুই গালে হাত দিয়ে বলল, তাহলে কাল থেকে নতুন মিশন, নিশান ভাইকে কিভাবে ইমপ্রেস করা যায় সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। একটা দুষ্টু হাসি ফুটল মিমির মুখে। মিমি তালুকদার, গেট রেডি, তোমার লাভ স্টোরি শুরু হতে যাচ্ছে। মিমি যে গত 3 বছর ধরে নিশানকে ভালোবাসে এটা সে ছাড়া আর কেউ জানে না। মূলত নিশান হলো মিমির কিশোর বয়সের আবেগ। মিমির মধ্যে যে অস্থিরতা এবং আবেগের ঝড় চলছে তা খুবই স্পষ্ট। নিশানকে সে যে 3 বছর ধরে ভালোবাসে, কিন্তু নিশান তাকে শুধুই ছোট বোনের মতো দেখে, এটা মিমির জন্য সত্যিই জটিল। তার আবেগের এই দ্বন্দ্ব গল্পে একটি বড় মোড় আনলেও আনতে পারে। নাসিরুল তালুকদার ঘর থেকে বেরিয়ে যেতেই শৈলী ধীর পায়ে বিছানা ছেড়ে নামল। তার মনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। বড় আব্বুর চোখের সেই স্নেহমাখা দৃষ্টি, খাদিজা তালুকদারের ব্যবহারের জন্য তার ক্ষমা চাওয়া, এসব যেন কিছুটা অবিশ্বাস্য লাগছে। কপালের ভাঁজ খুলতে না খুলতেই সে দীর্ঘশ্বাস ফেলল, তারপর আলতো পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। চোখে মুখে এখনো দিনের ক্লান্তির ছাপ। ট্যাপ খুলে 2 হাতে পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল। ঠান্ডা পানি গাল বেয়ে নামতে থাকলো। শৈলী এক মুহূর্ত চোখ বন্ধ করে রইল। নিজেকে একটু শক্ত করতে হবে। গভীর নিঃশ্বাস ফেলে মুখের পানি মুছে আয়নার দিকে তাকালো। আয়নার মধ্যে সে যেন আরেকটা শৈলীকে দেখল, একটা ক্লান্ত, একা, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্করভাবে শক্ত হতে থাকা শৈলী। সব ঠিক হয়ে যাবে, নিজেকেই আশ্বস্ত করল সে, যদিও কথাটার ভরসা তার নিজের কাছেই কম লাগছে। সদর দরজার কলিং বেলের শব্দে পুরো বাড়ি খানিক নীরব হয়ে গেল। মিমি তখনও ফোনের স্ক্রিনে নিশানের ছবির দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ বেলের শব্দে চঞ্চল হয়ে উঠল। কে এলো এই রাতে? নিজেকেই প্রশ্ন করল সে। কিন্তু হঠাৎ নিশানের আসার কথা মনে পড়তেই অপেক্ষা না করেই বিছানা থেকে লাফ দিয়ে উঠল মিমি। নিঃশব্দে দরজার কাছে যাওয়ার বদলে একেবারে ছোটখাটো দৌড় শুরু করল সে। সিঁড়ির কয়েক ধাপ একসাথে পেরিয়ে দ্রুত নিচে নামতে থাকল। তার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। নিশান হবে নাকি? নিচে নেমে প্রায় নিঃশ্বাস আটকে দরজার হাতল ধরে দ্রুত টেনে খুলে ফেলল মিমি। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তার হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। নিশান ক্লান্তিমাখা মুখটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মিমি দরজা খুলেই মুখভরা হাসি নিয়ে বলল, নিশান ভাই, এত রাতে এলেন? জানেন, আমি ভাবছিলামই যে আজ আপনি আসবেন না। কিন্তু নিশানের মুখের ভাব একটুও পরিবর্তন হলো না। তার ভ্রু কুঁচকে রইল, চোখে যেন খানিক অস্বস্তি। নিশান ভেবেছিল প্রতিদিনের মতো শৈলী দরজা খুলবে। দীর্ঘশ্বাস ফেলে কোনো উত্তর না দিয়ে সে ভিতরে ঢুকতে থাকল। কিন্তু মিমির চোখ চকচক করছিল। আজ অনেকদিন পর নিশান ভাইকে এত কাছ থেকে দেখছে, তাও শুধু তার দরজা খোলার অপেক্ষায় ছিল যেন। নিশান ভেতরে ঢুকতেই মিমি দরজা বন্ধ করে তার পাশে পাশে হাঁটতে লাগল। চোখে যেন খেলা করছে দুষ্টু উচ্ছ্বাস, তবে নিশানের মুখের গাম্ভীর্য একটুও কমল না। কি ব্যাপার নিশান ভাই, আজ এত দেরি হলো কেন?
মিমি কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করল। নিশান জবাব দিল না, শুধু হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে নীরব রইল। মিমি থোড়াই কেয়ার করে আবার বলল, আপনাকে আজ বাসায় আসতে দেখে ভালো লাগছে। জানেন, আজ বিকেলে আমরা 3 বোন মিলে কত গল্প করলাম। আপনি থাকলে আরো ভালো হতো। নিশান এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন কিছু শোনেনি। তবে তার চোখ আশেপাশে একবার ঘুরে নিল। মিমি খানিকটা হতাশ হয়ে বলল, আপনি এমন চুপচাপ কেন? নাকি মুড অফ? নিশান এবারও কিছু বলল না, কেবল তার চোয়াল শক্ত হলো একটু। মিমির ঠোঁটের কোণে হাসি খেলল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি খেয়েছেন? চাইলে কিছু এনে দিতে পারি। নিশান হালকা মাথা নাড়িয়ে বলল, না লাগবে না। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা নিজের ঘরের দিকে হাঁটা দিল। মিমি চুপচাপ তাকিয়ে থাকলো, চোখে একরকম জেদ। নিশান ভাই হয়তো বুঝতেও পারে না সে কতটা আগ্রহ নিয়ে প্রতিদিন তাকে নিয়ে ভাবে। মিমি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিশানের ঘরের দরজার দিকে তাকালো। তারপর হঠাৎ যেন মাথায় একটা বুদ্ধি এল, চটপট পায়ের নুপুর বাজিয়ে রান্নাঘরের দিকে ছুটল। নিজের মুখে না বললেও, নিশান ভাই পানি খাবে না, এটা কি হয়? নিজেকেই বলল মিমি, ঠোঁটে হাসির ঝিলিক। রান্নাঘরে গিয়ে দ্রুত একটা গ্লাসে পানি ঢালল। তারপর নিজের অভ্যাস অনুযায়ী একটু আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করল। পানির গ্লাস হাতে নিয়ে নিশানের ঘরের দিকে এগোতেই মনে মনে কেমন একটা রোমাঞ্চ কাজ করল। কিন্তু দরজার সামনে গিয়ে একটু ইতস্তত করল। নিশান কি বিরক্ত হবে? এক মুহূর্ত ভাবল, তারপর নিজেই নিজেকে বোঝালো, আমি তো কেবল পানি দিতে এসেছি, এতে এত ভাবার কি আছে? অবশেষে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে নিশান ভ্রু কুঁচকাল। সে জানে কে কড়া নেড়েছে। তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে নিশান বলল, কি? মিমি খিলখিল করে হেসে বলল, আপনার জন্য পানি এনেছি। খাবেন তো? ভেতর থেকে কয়েক সেকেন্ড কোনো উত্তর এল না। তারপর নিশান দরজা খুলে একপাশে দাঁড়িয়ে রইল, চোখে মুখে সেই চিরচেনা নির্লিপ্ততা অভিব্যক্তি। মিমি এগিয়ে গিয়ে পানির গ্লাস এগিয়ে দিল, কিন্তু নিশান কোনো কথা না বলে গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করল। এরপর গ্লাসটা মিমির দিকে বাড়িয়ে দিয়ে সৌজন্যের হাসি হেসে বলল, ধন্যবাদ। এবার যা। মিমি একটু হতাশ হলো। নিশান তাকে ঘরে ঢুকতেও বলল না, এভাবে দরজায় দাঁড়িয়েই। তবে আবেগের বয়সে থাকা মিমি চটপট হাসি মুখে বলল, আচ্ছা, কিন্তু আপনাকে একটু বেশি ক্লান্ত দেখাচ্ছে। আপনি ঠিক আছেন তো? নিশান এক মুহূর্ত মিমির দিকে তাকিয়ে থাকলো, তারপর সংক্ষিপ্ত স্বরে বলল, ঠিক আছি। তুই যা, খাবার টেবিলে পড়ে দেখা হবে। তারপর আর কিছু না বলে দরজা বন্ধ করে দিল। মিমি দরজার সামনে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তার চঞ্চল চোখের গভীরে আজ একটুখানি দুঃখ খেলা করল। এত সহজে দরজা বন্ধ হয়ে গেল। নিশান ভাই কি একটুও বোঝে না? নাকি বুঝেও ইচ্ছে করে এড়িয়ে চলছে? রাত কিছুটা বেড়ে গিয়েছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চারপাশ। আকাশে কিছুটা মেঘ জমেছে আর বাতাসে ঠান্ডা শীতলতা। বাড়ির প্রতিটি কোণায় একটা নীরবতা ছড়িয়ে পড়েছে, যেন সময় থেমে গেছে। শুধুমাত্র বাইরে শিমুল গাছের পাতা যেন নরমভাবে বাতাসে মৃদু ঝরে পড়ছে। রাতের আধারে জানালার কাছে উজ্জ্বল আলো এসে পড়ছে, কিন্তু ভিতরে ছিল একটা চাপা নিঃশব্দতা। শৈলী চোখের কোণে কিছুটা অশ্রু জমিয়ে ধীর পায়ে বাবার রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তার মন ছিল ভারাক্রান্ত, চোখে অদৃশ্য এক কষ্টের ছায়া। বাবার প্যারালাইজড অবস্থা তাকে প্রতিদিনই কষ্ট দেয়, কিন্তু তারপরও সে বাবার কাছে যায়, যতটুকু সময় পায় তাকে সঙ্গে রাখে। রুমে ঢুকতে শৈলী শরীফুল তালুকদারের বিছানার পাশে দাঁড়িয়ে তার মুখের দিকে এক পলক তাকালো। চোখ বুজে আছেন শরীফুল, কিন্তু গায়ের পাতলা চাদরটি তার শরীরের ওপর অতি যত্ন সহকারে রাখা। শৈলী খুব আস্তে ধীরে এক হাত দিয়ে বাবার হাতে হাত রাখল, যেন তার কোনো কষ্ট না হয়। বাবার পেশি শিথিল, এক সময়ের শক্তিশালী মানুষ এখন শয্যাশায়ী। শৈলী একটু নেমে গিয়ে বাবার কপালে এক চুমু দিল, তারপর তার হাতটি আরো শক্ত করে ধরে রাখল। চোখে জমানো অশ্রু একে একে গাল বেয়ে পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করল না। কিছুই বলল না, শুধু বাবার পাশে দাঁড়িয়ে তার সঙ্গী হতে চাইল, যেন কিছুটা শান্তি পায়। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর শৈলী মাথা ঠেকিয়ে দিল শরীফুলের হাতের উপর। ক্লান্ত কণ্ঠে ধীর গলায় বলল, তুমি সুস্থ থাকলে কি হতো বাবা? তোমার কণ্ঠটা শুনতে পেলে কি আমি সব কষ্ট ভুলে যেতাম না? একটু মাথায় হাত বুলিয়ে দিলে কি খুব ক্ষতি হয়? আমার যে ভালো লাগে না। বিশ্বাস করো, তুমি এখানে না থাকলে আমি কবেই চলে যেতাম। যেদিকে দুচোখ যায় সেদিকেই যেতাম। কোনো পিছুটান নেই। কেউ নেই আমার। বাঁচতে ইচ্ছে করে না বাবা। শৈলী ধীরে ধীরে কথাগুলো বলছে, যেন দীর্ঘদিনের জমে থাকা ব্যথাগুলো একে একে বেরিয়ে আসছে। তার কণ্ঠে অনেকটা ভাঙন, এক ধরনের নিঃসঙ্গতা আর একাকিত্বের প্রতিধ্বনি। শরীফুল চুপচাপ শুয়ে, চোখে কোনো আলো নেই, শুধু শৈলীর অসহায়ত্বের মাঝে হারিয়ে যাওয়ার মতো এক মৃদু সান্ত্বনা দেওয়ার চেষ্টা। শৈলী আবার মাথা তুলে বাবার অসাড় হাতটি একটু শক্ত করে ধরে রাখে। সেও জানে তার বাবার কাছে কোনো উত্তর নেই। শরীফুল এখন নিজের শরীরের মধ্যে আটকে গেছে, কিছুই করতে পারে না।
কিন্তু তার পাশেই শৈলী যেন তার জন্য বেঁচে থাকার শেষ লড়াই করছে। শৈলী চোখের অশ্রু মুছল আবার বাবার কাছে নতমস্তক হয়ে বসল। ভেবেছিল হয়তো একদিন এই কষ্টগুলো কেটে যাবে, কিন্তু যখন সেটা মনে আসে না তখন এসব অশ্রু আর কথা যেন সঙ্গী হয়ে থাকে। তুমি যদি ভালো থাকতে বাবা, তখন আমি জানতাম সব কিছু ঠিক হয়ে যাবে। বলতে বলতেই সজোরে কেঁদে উঠল শৈলী। শৈলীর কান্নার আওয়াজ শোনার সাথে সাথে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল। তার বুক ফেটে যাওয়া কষ্টের চিহ্নগুলো, যে যন্ত্রণা সে কতদিন ধরে বুকে লুকিয়ে রেখেছিল, তা বেরিয়ে আসছিল একে একে। শরীফুলের নিস্তেজ হাতের নিচে শৈলীর মাথা ঠেকে থাকলেও তিনি কিছুই করতে পারছিলেন না। শৈলী নিজেকে একা অনুভব করছিল, যেন পৃথিবী তাকে একা ছেড়ে দিয়েছে আর কোনো পথ নেই তার সামনে। শৈলী কান্নায় ডুবে আছে, তার অশ্রু যেন থামছিল না। হঠাৎ পেছনে থেকে একটি হাত তার কাঁধে অড়ল আর একটুখানি চাপ অনুভব করল শৈলী। অবচেতন মনে সে ঘাড়টুকু সামান্য উঁচু করে ধরল, জানল এটা রাশিদা তালুকদারের হাত। রাশিদা তালুকদারের চাপা শক্ত হাতটা এক মুহূর্তের জন্য শৈলীর শ্বাসে শান্তির সুর তুলে দিল। শৈলী মাথা না তুলেই ফিসফিস করে বলল, মামনি। রাশিদা তালুকদারের কণ্ঠে মৃদু কিন্তু দৃঢ় শাসন ছিল, তবে গভীর কিছু, যেন এক প্রকার শুশ্রূষা ছিল। তিনি মৃদু এক শ্বাস ফেলে বললেন, আমার ভাইটার কাছে এভাবে কাঁদিস না শৈলী। সহ্য করতে পারবে না। যেভাবে আছে সেভাবেই বাঁচতে দে একটু, নইলে তোর অবস্থা দেখে জীবনীশক্তিটাও হারিয়ে ফেলবে রে। শৈলী ধীরে ধীরে মাথা উঁচু করল, রাশিদার হাতের চাপটা আরো শক্ত হতে শুরু করল। চল শৈলী, খেতে চল। ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছে। খাদিজা তালুকদারের মন মেজাজ এখনো চটে আছে। যে করেই হোক শৈলীকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, আর এই পরিকল্পনা সফল করতে সে যে কোনো কিছু করতে রাজি। নাসিরুল তালুকদার অফিসের কিছু ফাইল দেখছেন। রিমি এবং মিমি প্লেট গোছাতে ব্যস্ত। একটু পরেই নিশান ধীর গতিতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকল। তার চোখে কিছুটা ধূসরতা এবং চিন্তা ভাবনার ছাপ ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছুটা নীরব শান্তিতে ফিরে এসেছে। তার পা টেবিলের দিকে এগিয়ে চলল এবং একে একে পরিবারের অন্য সদস্যদের পাশে গিয়ে বসল। নিশানকে দেখে নাসিরুল দৃঢ়কণ্ঠে বললেন, কোথায় ছিলে সারাদিন? নিশান বাবার দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফ্যাক্টরির কিছু কাজ ছিল। ধানমন্ডির পুরনো ফ্যাক্টরিটা দেখতে গিয়েছিলাম। নাসিরুল মাথা নেড়ে বললেন, কি দেখলে? বুঝেছ কিছু? যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিটা বন্ধ করা দরকার। ওই কোম্পানি গত 2 বছর ধরে শুধু লোকসানেই আছে। নাসিরুল তালুকদার কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন। তার চোখে চিন্তার রেখা, যেন তিনি ফ্যাক্টরির ভবিষ্যৎ নিয়ে আরও গভীরভাবে ভাবছেন। তারপর ধীরে ধীরে তিনি কপালের ঘাম মুছে বললেন, আমি জানি। তবে ওটা বন্ধ করা সহজ নয়, অনেক কিছু জড়িত। কিন্তু তুমি ঠিক বলেছ, আমাদের এই লোকসান চলতে দেওয়া উচিত নয়। নিশান একটু নীরব থেকে মাথা হেলিয়ে বলল, আমি শুধু এটুকু বলতে চাই যে সময় নষ্ট করা আর কিছুই না। যদি আমাদের হাতে সময় থাকে তবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ওখানকার কাজ ভালো লাগেনি আমার। তোমার ম্যানেজারও সুবিধার না। নাসিরুল আবার মাথা নেড়ে বললেন, বুঝেছি। তবে এই সিদ্ধান্তটা একসাথে নিতে হবে। আমাদের অনেক কিছু দেখার আছে। আর কিছুদিন পর্যবেক্ষণ করি, তারপর সিদ্ধান্ত নেব। খাদিজা তালুকদারের মুখে একটু শূন্যতা ফুটে উঠল, তবে তিনি কিছু বললেন না। সে শুধু সবার কথাবার্তা শুনছেন এবং নিজের মনস্থির করছিল কিভাবে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। রিমি প্লেট গুছিয়ে সবার জায়গায় রেখে দিল। কিছুক্ষণ পর রাশিদা শৈলীকে নিয়ে নিচে নামতে শুরু করল। নিশান আর চোখে একবার সেটা দেখে নিজের প্লেট এগিয়ে নিল। রাশিদা শৈলীকে নিজের পাশে বসালো। এদিকে মিমি এসে ধপ করে নিশানের পাশে বসে পড়ল। নিশান ভ্রু কুচকালো, তবে বলল না কিছুই। শৈলীও মাথা উঠিয়ে এক পলক নিশানকে দেখল। রাত গভীর হয়ে এসেছে। আকাশে ছড়িয়ে আছে নক্ষত্রের মৃদু আলো, তবে চারপাশে কিছুটা শুনশান নীরবতা বিরাজ করছে। বাতাসে ঠান্ডা এক অনুভূতি, যেন রাতে কিছু একটা ঘটে যাবে। বাড়ির জানালাগুলো বন্ধ, ঘরের আলো কমিয়ে আসতে থাকে। শৈলী নিজেকে আরেকটু একাকী অনুভব করছে। রাতের এই নিস্তব্ধতা যেন তার মনকে আরো ভারী করে তুলেছে। বাড়ির ভিতরে অল্প কিছু নরম আলো এসে পড়েছে। পেছনে কোথাও দূরে রাতের সিটি লাইটের ঝলকানি দেখা যাচ্ছে, কিন্তু ঘর থেকে এসব কিছুই যেন হারিয়ে গেছে। শুধু শৈলীর হৃদয়ের মধ্যে কিছু অজানা কষ্ট আর শঙ্কা ভর করেছে। অন্যদিকে বাড়ির অন্যরা নিজেদের মতো আছে। রিমি চুপচাপ পড়াশোনা করছে, খাদিজা তালুকদার ঘরের মধ্যে হাঁটছে, আবার মিমি হয়তো নিজের মনে কিছু ভাবছে। কিন্তু সবাই জানে রাতের এই গভীরতায় কিছু একটা অদৃশ্য চাপ যেন বাড়ির এক একটি কোণে ফেলে দিয়েছে এক অদ্ভুত শীতলতা। নিশানও নিঃশব্দে নিজের ঘরের দিকে রওনা হয়ে গিয়েছে। তার চোখে তীব্র এক দৃষ্টি, যেন সে কিছু একটা ভাবছে, বা হয়তো তার মন এক জায়গায় আটকে আছে। তবে বাইরে চলমান রাতের অন্ধকারে তাকে এক মুহূর্তের জন্যও যেন শান্তি পাচ্ছিল না। সব কিছুই যেন থমকে গিয়েছে, আর রাতের এই গভীরতা এক এক করে সবাইকে তাদের নিজস্ব দুনিয়ায় নিয়ে যাচ্ছে।
শৈলী শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছিল। চোখ একদম নিশ্চল স্থির। হঠাৎ বালিশের পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা অল্প শব্দে বেজে উঠল। নোটিফিকেশনের টোন শুনে শৈলী ফোনটা এনে চোখের সামনে ধরল। একটা মেসেজ এসেছে। ভ্রু কুঁচকালো সে। মেসেজের জায়গায় চাপ দিতেই আননোন নাম্বার থেকে আসা এক মেসেজ ভেসে উঠল। স্ক্রিনে জ্বলে উঠে একটা লাইন। উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে একটু ঘুমালে ভালো হয়। চোখ বড় করে তাকালো শৈলী। আননোন নাম্বারটা ভালো করে দেখল, এই নাম্বার একেবারেই অচেনা। কখনোই দেখেনি আগে। কার নাম্বার হতে পারে? আর শৈলীকে এমন মেসেজ দিলই বা কেন? কিছুক্ষণ চিন্তা করে ভুল করে এসেছে ভেবে শৈলী ফোনটা রাখতে না রাখতেই আবারও আরেকটা শব্দের ঝংকারে ফোনটা বেজে উঠল। এবারও চমকে তাকালো সে। তবে এবার এটা মেসেজ নয়, কেউ কল করেছে। ফোনটা আবারও চোখের সামনে ধরতেই ভেসে উঠল, নিশান ভাই। শৈলী এবার তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসল। এত রাতে নিশানের কল পাওয়াটা মোটেই স্বাভাবিক নয়। একটা ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে শৈলী কলটা ধরল। কিছু বলতে যাওয়ার আগেই ওপাশ থাকে গম্ভীর পরিচিত সেই পুরুষালী কণ্ঠে আদেশ ভেসে এলো। 2টো শাল নিয়ে 5 মিনিটের মধ্যে ছাদে আসবি।